প্রিবুকে যে গুগল ফর্মটা এখানে দেওয়া আছে ওটা বলে দিতে বলছেন। আচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। অনেক দিন পর আপনাদের সাথে আমার দেখা হলো। পড়াশোনার কি খবর আপনাদের? ইশরাত আপু চলে এসছে ইতিহাসের আরও একটা ক্লাস নিয়ে। আরও একটা ক্লাস বললে ভুল হবে, এটা হচ্ছে আপনাদের ইতিহাস দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের লাস্ট পার্ট নিয়ে চলে আসছি। তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও এবং আমাকে কমেন্টে জানাও যে আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, সাথে আমার পেছনের লেখাগুলো দেখা যাচ্ছে কিনা, আই মিন অল ক্লিয়ার আছে কি না। আর আরও একটা কথা, সেটা হচ্ছে তোমাদের যারা ফ্রেন্ডরা একসাথে এই গ্রুপে জয়েন হয়েছ তাদেরকে একটু মেনশন করে দাও, যাদের সাথে পরিচয় হয়েছে তোমাদের তাদের সাথে একটু মানে করো, এখানে মেনশন করো, যাতে করে তারা দ্রুত ক্লাসে চলে আসে এবং ক্লাসে দ্রুত মানে শুরু হয়ে যায়। ওকে, অনেকেই জয়েন হয়ে গেছো। আচ্ছা, অনেকে 55 জন, আরও দ্রুত সবাইকে জয়েন হতে হবে। অলরেডি আমরা একটু লেট করে ফেলেছি আমাদের ক্লাস সেট আপ দিতে, তো ওটা ব্যাপার না, আমরা এটা ঠিক করে নিব। আসসালামু আলাইকুম আপু। অনেকেই নাম পড়তে পারছি না, এতগুলো সালাম। আল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আমি অনেক ভালো আছি আজকে। আমি অসুস্থ ছিলাম গত সপ্তাহে, অনেক অসুস্থ ছিলাম, মানে বলতে গেলে বিছানা থেকে উঠতে পারছিলাম না। তারপরে তোমরা দোয়া করছো, সবাই অনেক করছো, তো খুব ভালো লাগছে যদিও বা। তো আমি চলে আসছি তোমাদের মাঝে ক্লাস নিয়ে। এই থেকে তোমরা লাকি যে তোমাদের ক্লাসটা করার পরই আমি অসুস্থ হয়ে গেছি আরও বেশি করে। আর ইসলাম শিক্ষার যারা স্টুডেন্ট আছে তারা আমার ক্লাস পায়নি, এই জন্য আমার খুব খারাপ লাগছে। যাই হোক, স্টুডেন্ট এত কম কেন? এত কম হইলে তো হবে না, সবাইকে জয়েন হতে হবে। আপু আপনি কি সুস্থ আছেন এখন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, এখন আমি সুস্থ আছি আগের থেকে অনেকটাই। আগের থেকে নোট পাইনি, কি এটা নোট পাইনি বুঝিনি। আচ্ছা, হচ্ছে নোটিফিকেশনের যারা আশা করো তাদেরকে বলে দিতেছি, কখনো কোনো গ্রুপের, তোমার প্রয়োজনীয় গ্রুপের নোটিফিকেশনের আশা করবা না। কেন আশা করবা না? কারণ হইতেছে যে সবসময় তোমার ওই যান্ত্রিক বিষয়টা, যে যান্ত্রিক যেই বক্সটা, হ্যাঁ এই বক্সটা সবসময় তোমাকে যে অ্যালার্ট করবে, বিষয়টা এমন না। কারণ তোমার ফোনে এই ধরনের আরও 10 থেকে 12টা গ্রুপ আছে। এই গ্রুপগুলা মনে করো সবগুলা থেকে যদি নোটিফিকেশন একসময় আসা শুরু করে, তাহলে কোনোভাবেই পসিবল না যে মাইন ভাইয়া ওই যে বেলটা কোথায়? না বেল, এই যেখানে অ্যালার্মের ইয়েটা। আসলে এই যে এসিটা ছাড়েন তো, খুব গরম। আচ্ছা, আপনাকে অনেক মিস করেছি। ওকে ঠিক আছে, এত জনসংখ্যা কম কেন? সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও, আর সবাই দ্রুত জয়েন হও। এত কম সংখ্যা হলে তো হবে না, সবাইকে জয়েন হতে হবে। হ্যাঁ, অবশেষে ক্লাস শুরু করলাম। আর তোমাদেরকে একটা নিউজ জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যারা যারা এফআরবি, একটু বাইরে দেন, এত ঠান্ডা হইলে। আচ্ছা, এফআরবি 4.0-তে যারা যারা ভর্তি হবা তারা অতি দ্রুত প্রি বুকিং করে ফেলো। আমাদের হচ্ছে ক্যাপশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, অতি দ্রুত করে ফেলো। হ্যাঁ, কারণ অনেকেরই ডিসকাউন্ট প্রয়োজন, আবার ডিসকাউন্টের যারা পাবে তাদের মধ্যে আবার সেটা 500 জনকে আরও অনেক বেশি ডিসকাউন্ট দেওয়া হবে। আবার তাদের মধ্যে 100 জনকে, প্রথম 100 জনকে হুডি কিন্তু দেওয়া হবে। এই শীতে তুমি যেখানে ক্লাস করো সেখানকার একটা হুডি গায়ে দিয়ে বাইরে ঘুরে বেড়াইতেছো, মানে নিজের মধ্যে একটা গুড ফিলিংস কাজ করে। সো তোমরা এই সুযোগ মিস করো না, অতি দ্রুত তোমরা করে ফেলো, প্রি বুকিং করে ফেলো, ঠিক আছে?
তো এই হলো বিষয়। তো আমি কি আর একটু অপেক্ষা করব নাকি ক্লাস শুরু করব? আমাদের অনেক কিছু পড়ার আছে আজকে, অনেক কিছু দেখতে হবে, অনেক কিছু পড়তে হবে, তাই না? আচ্ছা, এখানে যারা যারা ক্লাসে আছো তাদেরকে বলছি, তোমরা একটু কমেন্টে জানাও তো আমাদের কতটুকু পড়া হয়েছিল। আমাদের আজকে আমরা কোথা থেকে শুরু করব এটা আমাকে কমেন্টে জানাও, দেখি কে কে পড়ছো, আমি এটা একটু দেখতে চাই। কে কে পড়েছো, কে কে পড়াশোনা করেছো, এটা আমি একটু দেখতে চাই। হ্যাঁ, হাসি খুশি ছেলে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আবু বাকার, সো সুইট। কে রে, কে সুইট? আমি তোমার বড় আপু। হুডি লাগবে আপু, শীত লেগে গেছে। হ্যাঁ অবশ্যই হুডি লাগবে, হুডি লাগবে। এই কারণে আমরা অতি দ্রুত প্রি বুকিং করে ফেলবো। সেরা 100 জনের মধ্যে পড়ে গেলে তোমার কাছে একটা হুডি চলে যাবে, তাই না? তোমরা একটু দ্রুত প্রি বুকিংটা করে ফেলো, ওকে? কারণ প্রি বুকিং করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগছে না, জাস্ট তুমি একটা ফর্ম পূরণ করবা, শেষ। ওকে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমাদের ক্লাসগুলো শেষ হওয়ার সাথে সাথে তোমরা অবশ্যই পরীক্ষাটা দিয়ে নিবা। ওকে, আমাদের ওয়েবসাইটে গিয়ে পরীক্ষাটা দিয়ে নিবা। তোমার কতটুকু পড়াশোনা হইলো এটা যদি এখন থেকে যাচাই না করো তাহলে কিন্তু প্রবলেম। তুমি পরীক্ষাতে গিয়ে ভালো স্কোর করতে পারবা না। তো আমরা এখন অনেকক্ষণ ওয়েট করেছি, এখন আমরা ক্লাসটা শুরু করব। আর তোমরা একটু দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো, অনেক কম স্টুডেন্ট, খুব খারাপ লাগছে। আচ্ছা, আমরা গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? গত ক্লাসে পড়েছিলাম আমরা হচ্ছে, এই যে কেউ বলতে পারলো না যে কতটুকু পড়ানো হয়েছিল। আপু চ্যাপ্টার শেষ না, চ্যাপ্টার শেষ না, অর্ধেক পর্যন্ত পড়ানো হয়েছিল, আজকে অর্ধেক আমরা পড়বো। তো চলো আমরা অর্ধেকে চলে যাই। কি এটা? নুসরাত রহমান। আচ্ছা, নুসরাত রহমান শিল্প বিপ্লব পরবর্তী ইংল্যান্ড রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক অবস্থা পর্যন্ত পড়াইছে। গুড স্টুডেন্ট, একদম গুড স্টুডেন্ট, ঠিক আছে? ওর মতো সবাই হওয়ার চেষ্টা করো। তারপর এটাকে রুনা আক্তার, থ্যাংক ইউ সো মাচ, ও উত্তর দিয়েছে। আচ্ছা, জান্নাত রশনি, এই যে আমার পেইড ব্যাচের স্টুডেন্ট চলে আসছে। জান্নাতুল মাওয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাকে মেসেজ করেছিল না? তোমার সাথে মেবি কথা হয়েছে আমার। আচ্ছা, ফারহানা ইতি, ওকে, সকলেই লিখতেছো, তার মানে সকলেরই মনে আছে। চলো তাহলে আমরা চলে যাই সেখানে, নাকি? কোথায়? পরবর্তী ইংল্যান্ড। এখান থেকে আজকে আমরা শুরু করব। এখন আমাকে সবাই একটু বলো তো, আমরা গত ক্লাসে যতগুলা পড়াশোনা করছি, যতটুকু নোট করেছি, আমরা ক্লাসে আসার আগে কে কতটুকু একটু রিভিশন দিয়েছি? যদি সবাই রিভিশন দিয়ে থাকো তাহলে তোমাদের জন্য অনেক শুভকামনা। আর যদি রিভিশন না দিয়ে থাকো, অনেক স্টুডেন্ট আছে আজকে ইতিহাস প্রথম মনে করে যে ক্লাস করতেছে, তাদেরকে বলবো আজকে আমি যতটুকু পড়াইতেছি আমি এমনভাবে পড়াবো, যদি আগের কোনো জিনিস দরকার লাগে আমি সবগুলোই সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরবো, যাতে করে যারা প্রথম ক্লাস করতেছো তাদের কাছে কোনো কিছু অপরিচিত না লাগে। আর আমার এই ক্লাসটা শেষ করার সাথে সাথে যদি পরের ক্লাসটাতে, ঠিক আছে, পরের ক্লাসটা যদি তোমাদের সাবজেক্ট থাকে তাহলে তুমি সরাসরি ক্লাসে চলে যাবা, অথবা তোমার যদি ক্লাস না থাকে সুন্দর করে তুমি আমার আগের ক্লাসটা তুমি কি করবা, সুন্দর করে দেখে নিবা, যাতে করে তুমি করতে পারো। ধরো তোমার এই যে কি বলে এটাকে, মিল করে যে পড়াশোনার ব্যাপারটা, ওই মিল যাতে হয়ে যায়, বুঝতে পারছো? আর তারপরে তুমি পরীক্ষা দিতে চলে যাবা। তো আমরা গত ক্লাসে যা কিছু পড়েছিলাম ইনশাল্লাহ আমি ধরে নিতেছি সবারই মনে আছে। তো সেই অনুযায়ী আমরা কি জানি যে শিল্প বিপ্লবের কারণে আমাদের হচ্ছে শিল্প বিপ্লবের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক যতগুলো প্রভাব ছিল সেগুলো আমরা আলোচনা করেছি বা আমাদের মাইন্ডে আমরা নিয়েছি। এখন আমরা মূলত কি দেখব, যে ব্রিটেনের সর্বপ্রথম শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার কারণ, আমরা এই বিষয়টা নিয়ে একটু আগে কথা বলি।
আমি তোমাদেরকে গত ক্লাসেই বলেছি যে এই ক্লাসের মাধ্যমে আমি তোমাদেরকে বিজনেস করাও শেখাবো, আর বিজনেস করা শেখার সবচাইতে মূল জিনিসগুলো মূলত আজকের ক্লাসে তোমরা শিখবা। গত ক্লাসে কিছু ধারণা পাইছো, আজকের ক্লাসে মূলত কিছু জিনিস ব্যাখ্যা সহকারে শিখবে এবং আমি তোমাদেরকে বলে দিব যে এই জিনিসগুলো আসলে যে কোনো ব্যবসার ক্ষেত্রে মনে করো যে দাঁড় করাইতে হয়, না হলে তোমার ব্যবসাতে সাকসেসফুল অর্জন করা মানে সম্ভব না। এখন দেখো যে ব্রিটেনের সর্বপ্রথম শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার কারণ, ব্রিটেনের সর্বপ্রথম ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংঘটিত হয়েছে। এখন আমরা যদি ব্রিটেন দেখতে যাই, সবাই নোট করবা। আমরা ইউরোপ মহাদেশ সবাই চিনি, মানচিত্রে একবারের জন্য হলেও কেউ না কেউ দেখছে। আর তোমাদের কাছে বিনীত অনুরোধ, এটা আমি আমার পেইড ব্যাচের স্টুডেন্টদেরকেও বলেছি, সেটা হইতেছে যে তোমরা যারা ভূগোলের স্টুডেন্ট আছো, তোমরা যারা ইতিহাসের স্টুডেন্ট আছো, তোমরা যারা ইসলামের ইতিহাস পড়ো, এই সাবজেক্টগুলো যাদের রয়েছে তাদের জন্য মানচিত্র নিজের রুমে লাগানোটা মাস্ট। মানচিত্র ছাড়া যারা এই সাবজেক্টগুলো পড়তে যাবা তাদের জন্য মনে করো ইতিহাস, তারপর পাতিহাস, এরপর জগা খিচুড়ি যা কিছু আছে সব কিছু মনে করো যে মাথার মধ্যে কিছুই ঢুকবে না, কারণ এগুলো এরিয়া ভিত্তিকভাবে পড়তে হয়, মনে রাখতে হয়। আর কিছু জিনিস আছে, ইতিহাস হচ্ছে তুমি বেশি পড়তে হবে, কম লিখতে হবে, ওকে। কিন্তু তুমি যদি এখানে অর্থনীতি নিয়ে আসো, অর্থনীতি ম্যাথ করতে হয়, এটা সঠিক, কিন্তু ওখানে লিখতে হয়, কিন্তু কম লিখতে হয়। ম্যাথ জনিত যতগুলো সাবজেক্ট আছে কম লিখলে হয়ে যায়, ব্যাপার না। কিন্তু তুমি সমাজবিজ্ঞান যদি নিয়ে আসো, পৌরনীতি নিয়ে আসো, এরপর হচ্ছে মনোবিজ্ঞান নিয়ে আসো, এরকম আরও যেগুলো সাবজেক্ট আছে, এই সাবজেক্টগুলো তোমাকে কী করতে হবে জানো? পড়তে হবে কম, লিখতে হবে বেশি। কারণ এখানে কোনো সাল তাল নাই, নাম তাম নাই, তোমাকে জাস্ট অনেক বেশি বেশি লেখা দেখলেই তোমাকে একটা মার্ক দিয়ে দিবে। কিন্তু ইতিহাসের ক্ষেত্রে তোমার সাল দেখবে, নাম ঠিক আছে কিনা দেখবে, তোমার হচ্ছে ঘটনা ঠিক আছে কিনা দেখবে, কারণ এইসব ঘটনা সকলেই জানে, ওকে। তো তোমাকে কি করতে হবে, তোমার সব কিছু ঠিক রাখতে হলে সেইটার ম্যাপটা তোমাকে মাথায় আগে মানে কল্পনা করে নিতে হবে, এই কারণে ম্যাপ সবসময় রাখবা। তো আমি তোমাদেরকে ম্যাপটা আগে একটু দেখাই, আমাদের যেই ব্রিটেন, এই ব্রিটেনটার একটু ম্যাপ তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে ইউরোপ মহাদেশ, ঠিক আছে, এইরকম এই জায়গাটা হচ্ছে ইউরোপ মহাদেশ। এটা কোন জায়গা সেটা তোমাদেরকে বলতেছি। কি হয়ে গেল? দেখো, এইটা হচ্ছে তোমাদের ইউরোপ মহাদেশের এই জায়গাটা। আমি তোমাদেরকে এটা কোন জায়গা সেটা বলতেছি, তোমার জাস্ট এটা কল্পনা করো যে আমরা ইংল্যান্ডের যে জায়গাটা, এই ব্রিটেন বা ইংল্যান্ড ঠিক এই জায়গায় আছে, এইরকম। এখানে হচ্ছে পর্তুগাল আছে এবং ব্রিটেন আছে, এইরকম, ঠিক আছে। মানে এই যে এটা হচ্ছে ভূমিভাগ, এটা ধরো যে ভূমিভাগ, ঠিক আছে। এটা পৃথিবীর আমাদের যেই ভূমি আছে সেইটা, এবং এটা হচ্ছে সমুদ্র। এই যে নীল কালার, বাবা নীল কালার আবার লাল কালার হয়ে যাচ্ছে যে, এই যে এটা সমুদ্র, ঠিক আছে। এই যে নীল কালার যেগুলো দেখতে পাইতেছো এগুলো হচ্ছে পানি, ঠিক আছে। এটা মনে করো পানি, এটা হচ্ছে সমুদ্র। আর এই যে সবুজ কালার এখানে দেখো, এটা হচ্ছে ভূমিভাগ। তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে আমি কোন জায়গাটাকে বোঝাচ্ছি। এটা হচ্ছে ভূমিভাগ, এটা পৃথিবীর যে স্থলভাগ রয়েছে তার সাথে সম্পর্কযুক্ত। আর এই যে লাল রঙের যেই এরিয়াটা দেখতে পাচ্ছ, এইখানকার মধ্যে আছে কি, ডিভাইডার যদি করে দেই, এটার কিছু অংশ আছে ইংল্যান্ড, ব্রিটেন, আর কিছু অংশ আছে পর্তুগাল। এখানে ছোট ছোট কিছু দ্বীপ আছে, যে দ্বীপগুলোর কথা আমি বললাম না, জাস্ট এখানে তোমাদেরকে বোঝানোর জন্য দিয়েছে। এখন দেখো, এটা হচ্ছে ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল। কেন? কারণ এখানকার মানুষেরা, এরা সর্বপ্রথম তাদের যে আবেগপ্রবণ গোঁড়ামি এবং এদের যে আবেগপ্রবণ ধরো যে কি বলবো কুসংস্কার, এগুলো থেকে সর্বপ্রথম বের হয়ে এসেছিল।
কি বলেছি আমি তোমাদেরকে? সর্বপ্রথম আবেগপ্রবণ যে গোঁড়ামি এবং হচ্ছে কি বলবো, যে তাদের হচ্ছে যেই প্রথাগত যে বিষয়গুলো আছে এই জিনিসগুলো থেকে তারা সর্বপ্রথম বের হয়ে আসছিল, এবং তাদের যে সামাজিকতাটা তারা এত সুন্দর উন্নত কিছু জিনিস দিয়ে সাজিয়েছিল যে তাদের সংবিধান তাদেরকে রচনাই করতে হয়নি। আমি কি বলেছি তোমরা বুঝতে পেরেছো? কথাটা বুঝো, না হইলে তোমরা মানে ভিতর দিকে আমি তোমাদেরকে কিছু বুঝাইতে পারবো না। আমি যতটুকু বলেছি তোমরা কি বুঝতে পারছো? না হলে আরো বেশি বুঝাইতে হবে। তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তো এখন তোমরা বিভিন্ন সময় যখন আরো বড় হবা দেখবা, যখন সংবিধান নিয়ে আলোচনা করবা বিভিন্ন দেশের, তোমাদের অনার্স করার সময় তোমরা যখন রাষ্ট্রবিজ্ঞান নামক কোনো একটা সাবজেক্ট পাবা, যেই সাবজেক্টেই তোমরা অনার্স করো না কেন, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে একটা সাবজেক্ট তোমাদের অনার্সের 4 বছরে একবার না একবার পড়তে হবে। এখন কথা হইতেছে, তোমরা যখন এই সাবজেক্টে পড়বা তখন দেখবে ওখানে একটা প্রশ্ন আছে ঠিক এইরকম, যে কোন সংবিধান তাদের দেশের প্রথা অনুযায়ী তৈরি হয়েছে, কোন দেশের সংবিধান তাদের দেশের প্রথা অনুযায়ী তৈরি হয়েছে। সেটা হচ্ছে ব্রিটেন। তাদের প্রথাটা এতটাই উন্নত যে নতুন করে কোনো সামাজিকতা তাদের সৃষ্টি করতে হয়নি বা কোনো আইন কানুন সৃষ্টি করতে হয়নি, তাদের প্রথা অনুযায়ী তাদের সংবিধান তৈরি হয়ে গেছে। তার মানে যেই সময় শিল্প বিপ্লব ঘটছিল সেই সময় তাদের সামাজিকতাটা এতটা উন্নত ছিল। আমাদের দেশের মানে যে সংবিধানটা রয়েছে সেই সংবিধান অনুযায়ী যদি একটা মানুষ বাংলাদেশে তার মনে করো যে একটা অনেক বড় একটা এরিয়া কেনার পরে ওই জায়গাটাতে বাংলাদেশের সংবিধান অনুযায়ী সব নিয়মকানুন পরিচালনা করলো, তাহলে সে কিন্তু অনেক সুখে বসবাস করবে, কারণ সংবিধানে সবসময় ভালো জিনিসগুলো আছে। ঠিক আছে, এখন কথা হইতেছে যে কোনো দেশের সংবিধানই কিন্তু খারাপ নয়। এগুলোকে খারাপ কারা বানায়? এই যে আমাদের দেশের সামাজিকতা বা বিভিন্ন পরিস্থিতি, বিভিন্ন ধরো যে মানুষের চাহিদা, এই জিনিসগুলো মূলত আমাদের এই সংবিধানটাকে নষ্ট করে ফেলে। ওকে, কেউই কিন্তু সংবিধান ওইরকম মানি না, ইভেন তুমি আমিও কিন্তু মানি না। এখন আসো যে তাদের সংবিধান তার মানে উন্নত ছিল, এইটার পিছনে একমাত্র কারণ হচ্ছে তাদের উন্নত সমাজ ব্যবস্থাটা সেই সময় তারা তৈরি করে নিয়েছিল, যার কারণেই তাদের এই শিল্প বিপ্লবটা তাদের সেই এরিয়া থেকেই মূলত শুরু হয়েছে। এখন কথা হইতেছে, তারা শিল্প বিপ্লব করলো, তার কারণ হইতেছে তাদের একটা উন্নত সমাজ ব্যবস্থা আছে এই কারণে। এখন উন্নত সমাজ ব্যবস্থাটা কিভাবে তৈরি হয়েছে? শিল্প বিপ্লবের কারণে তৈরি হয়েছে। শিল্প বিপ্লবটা কেন তৈরি হলো? তাদের দেশে যন্ত্র এবং যান্ত্রিক যে বিষয়গুলো ছিল সেগুলো অনেক বেশি উন্নত হয়েছে এই কারণে। এখন এই যান্ত্রিক বিষয়গুলা কে বেশি উন্নত করলো? সেই দেশের জনগণেরা উন্নত করেছে, তাই না? সেই দেশের জনগণ যদি উন্নত করে তাহলে তারা অবশ্যই একটা ব্যবসায়ী। কথা ঠিক কিনা বলো? তারা অবশ্যই একটা ব্যবসায়ী। এখন যারা ব্যবসায়ী তারা কিভাবে নিজেদেরকে এত উন্নত করে এইরকম যন্ত্রচালিত জিনিস আবিষ্কার করলো? সেই সময়টাতে তারা মূলত কিভাবে এই ব্যবসাটাকে শুরু করলো, এই যন্ত্রের এই ব্যবসাটাকে বা যন্ত্র দিয়ে যে তারা ব্যবসার মধ্যে ইনভেস্ট করবে, এই জিনিসটা মন মানসিকতাটা তারা কিভাবে তৈরি করলো সেটাতে এখন আমরা আসি। দেখো, এখানে কি বলা হয়েছে যে শিল্প বিপ্লবের অনুকূল পরিস্থিতি সমূহ: প্রাকৃতিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা, সামাজিক পরিবেশ, অনুকূল অর্থনৈতিক পরিবেশ, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, উন্নত পরিবহন ব্যবস্থা। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, উন্নত পরিবহন ব্যবস্থা, এই অপশানটা আমি আগে তোমাদেরকে একটু বুঝাই দিই। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, সর্বপ্রথম এখানকার এই দেশের মানুষগুলো আগে চিন্তা ভাবনা করলো যে আমাদের আসলে আছে কি কি। বোঝো, যারা বিজনেস করবা তাদেরকে বলতেছি, তার আগে চিন্তা করলো আমাদের আছে কি কি, সেটা এখন আমাদেরকে দেখতে হবে। আমাদের কি আছে? আমাদের এত বড় একটা ভূখণ্ড আছে। আমি আগেই বলতেছি এটা কিন্তু ওই দেশের মানচিত্র আমি জাস্ট বোঝানোর জন্য আঁকছি। তোমরা যদি এখন ওই দেশের মানচিত্র পুরোপুরি আমাকে আঁকতে বলো, আমি তো বাংলাদেশের মানচিত্রই আঁকতে পারি না রে ভাই, আমি ওই দেশের মানচিত্র কেমনে আঁকবো? এই দেশে কিন্তু ডিপ টিপ আছে, এগুলো আমি তোমাদেরকে আগেই বলেছি, এইদিকে ডিপ টিপ আছে। কিন্তু এই যে সবুজ রঙের যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই মূল পৃথিবীর স্থলভাগের সাথে তাদের এই জায়গাটাতে একটা প্রণালীর মাধ্যমে অনেক ব্যারিয়ার সৃষ্টি করা আছে। তারা চাইলেই স্থলভাগের মানুষের সাথে যোগাযোগ সহজে করতে পারবে না। এখানে মাঝখানে পানি আছে, ঠিক আছে, এখানে একটা সমুদ্র ভাগ আছে, এখানে একটা সমুদ্র আছে, তাদের সাথে তারা অ্যাটাচমেন্ট হইতে পারবে না। তাহলে তাদেরকে কি করতে হবে? তাদেরকে অবশ্যই এই নৌ ব্যবস্থা, ঠিক আছে,
কখন কোন কালার হইতেছে আল্লাহ। এই নৌ ব্যবস্থাতে তাদেরকে অবশ্যই পারদর্শী হইতে হবে। নৌ ব্যবস্থা, তোমরা যারা ইতিহাস প্রথম পত্রের প্রথম অধ্যায় পড়েছো তারা নিশ্চয়ই প্রথম পেজটা যদি পড়ো ওখানে দেখবা যে ওখানে কিন্তু লেখা আছে ব্রিটেনরা সবসময় নৌ ব্যবস্থাতে অবশ্যই পারদর্শী ছিল। আর এই কারণেই মূলত তারা এই দিক দিয়ে মনে করো একদম আমরা যদি মানচিত্র দেখি উত্তমাশা অন্তরীপ ঘুরে মূলত ভারতবর্ষে তারা আসতে পারছিল। এত বড় জায়গা মূলত সর্বপ্রথম এই ইংল্যান্ডরাই কিন্তু পাড়ি দিয়েছিল। এর আগে পৃথিবীর কোনো নাবিক নাই যারা এত বড় রাস্তা পাড়ি দিয়েছিল। তার কারণ হচ্ছে একটাই, তাদের নৌ ব্যবস্থা অনেক ভালো ছিল। আশা করি বুঝতে পারছো। সো সেখানকার যারা বাণিজ্য করতো বা ব্যবসা করতো তারা চিন্তা করলো যে আমাদের নৌ ব্যবস্থাটা আমাদের অনেক বেশি উন্নত, এই জিনিসটা আমাদের হাতে আছে। প্রাকৃতিক যদি জিনিসগুলো দেখি তাহলে অন্যান্য দেশের অবস্থা থেকে, এখানে কিন্তু ফ্রান্স আছে, তারপর হচ্ছে ইতালি আছে, আরও অনেক অনেক দেশ আছে, জার্মানি আছে, এগুলো কিন্তু আছে। তো ওদের থেকে এদের দেশের, যেহেতু এটা একটা সমুদ্রের উপরে একটা দ্বীপ রাষ্ট্র, ঠিক আছে, দ্বীপ রাষ্ট্র হওয়ার কারণে চারিদিকে পানি, যদিও বা লবণাক্ত পানি, তারপরে তো মনে করো পানি আছে, তাই না? মনে করো ওদের মধ্যে একটা তরল বিষয়ের একটা ব্যাপার আছে। তো এই জিনিসটা থাকার কারণে মূলত কি হয়েছে যে তাদের মধ্যে এই যে ফসল উৎপাদনের প্রবণতাটা একটু বেশি অন্যান্য দেশ থেকে, এই জায়গার দেশ থেকে এখানে একটু বেশি। এটা হইলো। দেন তাদের আরও একটা ব্যবস্থা কি, তাদের মধ্যে যে গোড়ামিগুলো আছে এগুলো আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। রানীর বিভিন্ন শাসনের কারণে বা বিভিন্ন পরিস্থিতির কারণে এগুলো আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। এরপর তাদের বাচ্চা কাচ্চারা বিজ্ঞানের প্রতি অনেক বেশি আগ্রহী, যন্ত্রের প্রতি তারা অনেক বেশি আগ্রহী। ওকে, এরপর হচ্ছে এই যে সামাজিক অবস্থাটা বললাম, যেটা হচ্ছে প্রথাগত যেগুলো বিষয় ছিল সেগুলো মনে করো তাদের মধ্যে খুব কম ছিল, অনেক উন্নত মাইন্ডেড ছিল তারা। এরপর হচ্ছে অনুকূল অর্থনীতি ও পরিবেশ। অনুকূল অর্থনীতি বলতে বোঝানো হয়েছে সেই সময় তাদের ব্রেন শক্তি ভালো হওয়ার কারণে বিভিন্ন দেশের বা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা ঔপনিবেশিক যে শাসন ব্যবস্থাটা রয়েছে সেটা কায়েম করতে পারতো। এইটা হচ্ছে তাদের একটা অপশন। এরপর হচ্ছে অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক স্থিতিশীলতা। সেই সময় রাজনীতি তাদের একদম স্থির অবস্থায় ছিল। কারণ কি, সেই সময় রানী শাসন করত, রাজ পরিবারের বিরুদ্ধে কেউ কথা বলতো না। বর্তমানে কিন্তু এখন ব্রিটেন বা ইংল্যান্ড এটা কিন্তু শাসন করতেছে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মূলত সংবিধান অনুযায়ী ওনার কথা থাকে এরকম যে তিনি রাজা বা রানীকে উপদেশ প্রদান করেন এবং তার মাধ্যমে তারা রাজ্যটাকে পরিচালনা করে। কিন্তু এটা মিথ্যা কথা, মূলত পুরো দেশটা প্রধানমন্ত্রী চালায়। এখন শুধু কিছু প্রবলেমের কারণে রাজ পরিবারটাকে এখনো পর্যন্ত ধরে রাখা হয়েছে। যদি কখনো প্রয়োজন পড়ে আমেরিকা যদি মনে করে যে এটাকে আমরা রাখবো না, তাহলে ওরা কিন্তু সরাই দিতে পারে, ওটা কোনো ব্যাপার না। কিন্তু এই জন্যই রাজ পরিবারটা এখনো হয়ে আছে, জীবিত আছে আর কি। এটা কিন্তু সেই সময় রাজ পরিবারটাই পুরো ইয়েটাকে শাসন করতো। একটা পরিবার পুরো পৃথিবীর 53% শাসন করতো, চিন্তা করো। তো সেই সময় রাজনৈতিক অবস্থা এরকম ছিল যে সাধারণের রাজনীতির মধ্যে অ্যালাউ করা যাবে না। এই কারণে তারা রাজনৈতিক অবস্থাটা স্থিতিশীল অবস্থায় ছিল। এই হচ্ছে তাদের হাতে কিছু যেগুলো থাকে পুঁজি, এই জিনিসগুলো হচ্ছে তাদের পুঁজি। এখন কথা হচ্ছে তুমি এই জিনিস থেকে তোমার নিজের জীবনে কিভাবে অ্যাপ্লাই করতে পারো। ওরা যেরকম ভাবে দেখছে যে আমাদের দেশে কি কি আছে, আমাদের প্রাকৃতিক অবস্থা কেমন, আমাদের পরিবেশ কেমন, আমাদের প্রথা কিরকম, দেন আমাদের হচ্ছে কি কি সিস্টেম আমাদের জন্য আমাদেরকে হেল্প করবে, সেই জিনিসগুলো ওরা এভাবে দেখছে। দেখার পরে কিন্তু এই অপশনগুলো সৃষ্টি করছে। এগুলো যদি তুমি ব্যাখ্যা করো, আমি যেগুলো বললাম এগুলোই পাবা। এখন তুমি যখন বিজনেস শুরু করবে তখন এটাকে কিভাবে কাজে লাগাবা সেটা বলি। তুমি যখন বিজনেস শুরু করবে তখন তুমি এটা কাজে লাগাবা যে আমার বাবা আমি কোন পরিবার থেকে বিলং করি, আমার চারিপাশের মানুষজন কীরকম, আমার আর্থিক অবস্থা কীরকম, এবং আমি যদি কোনো কিছু শুরু করি তাহলে আমার চারিপাশের কোন মানুষ কীভাবে আমাকে হেল্প করতে পারবে, কোন মানুষ আমাকে অবজ্ঞা করবে, কোন মানুষকে জানানোটা সঠিক হবে, এবং আমি যদি যেটা শুরু করব সেটা আমার পরিবারের প্রথা অনুযায়ী ঠিক আছে কিনা। এইভাবে তুমি তোমার বিজনেসটা শুরু করতে পারো। শুধু বিজনেসে টাকা ইনভেস্ট করলেই ইনকাম আসে না, বুঝতে পারছো? সব দিকে বিবেচনা করে তোমাকে যে কোনো কাজ শুরু করতে হয়। এটা যদি না হইতো তাহলে কখনোই ময়রার ছেলে ময়রা হইতো না, মুজির ছেলে মুজি হইতো না, একজন বড় শিল্পপতির ছেলে শিল্পপতি হতো না। ওকে, তো এগুলো হচ্ছে বিভিন্ন পারিপার্শ্বিক বিষয়গুলো দেখে তারপরে একটা বিজনেসের নামা উচিত। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি।
এখন তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে কিভাবে সেটা বলি। যে কোনো দুইটির দেশের মাঝখানে শিল্প বিপ্লবের নিয়ে তুলনা, যেমন এইটা আমি ব্রিটেনের আলোচনা করেছি, ওকে, ব্রিটেনের আলোচনা করেছি। যে এই পয়েন্টগুলো যদি তুমি মনে রাখো তাহলে তুমি কি করবা, তো একটা হচ্ছে চোরাই বুদ্ধি। এই প্রশ্নটা কিন্তু তোমাদের বোর্ডের জন্য আসবে না, আগেই বলতেছে এটা বোর্ডের জন্য না, কিন্তু এটা তোমার যে খাসটা টিচার আমাদের খাসটা পরীক্ষার জন্য দিতে পারে। তাহলে আমাদেরকে উত্তর কিভাবে লিখতে হবে একটা চোরাই বুদ্ধি তোমাদেরকে শিখাই দেয়, তোমরা জাস্ট এই কয়টা পয়েন্ট মুখস্থ করবা। আমি তোমাদের এটার কিন্তু ব্যাখ্যা দিয়ে দিয়েছি। এখন তুমি কি করবা, এই ব্রিটেনের হয়ে যখন লিখবা তখন এই 4টা পয়েন্টের মানে ইয়েতে লিখবা, ভালো দিকগুলা লিখবা, মানে এটার কারণে ব্রিটেনের সবচাইতে বেশি শিল্প বিপ্লব সংঘটিত হয়েছে। তারপরে যখন তুমি ওই অন্য একটা দেশ দিবে, যেমন ফ্রান্স দিতে পারে, জার্মানি দিতে পারে, ইতালি দিতে পারে, এরকম কিন্তু যে কোনো দেশ দিতে পারে, তখন তুমি জাস্ট এটার বিরুদ্ধে কথা বলবা যে এটা এই দেশে ছিল না, এটা এই দেশে ছিল না, এটা এই দেশে ছিল না, শেষ। যেটা আমাদের বোর্ডে আসবে না সেটাতে আমরা চোরাই পদ্ধতি অবলম্বন মানে ওটাই অবলম্বন করতে হবে, কিচ্ছু করার নাই, কারণ আমরা অতিরিক্ত করে মাথা ভারী করার কোনো দরকার নাই। ইতিহাস একটা সহজ সাবজেক্ট। আশা করি এই পার্টটা তোমরা বুঝতে পারছো। বুঝতে না পারলে বলো, আমি আবার বলবো। বুঝেছো? ওকে, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার। খাসটা সাবজেক্ট না এটা, সরি খাসটা সাবজেক্ট কেন, এটা হচ্ছে খাসটা পরীক্ষা না, টেস্ট পরীক্ষা হচ্ছে একটা খাসটা পরীক্ষা, যে পরীক্ষায় তোমার কমন মানে পাইতে জীবনটা বাইর হয়ে যায় একবারে। মনে করো যে হালকার উপর ঝাপসা পড়ে তুমি যদি বোর্ড পরীক্ষাও কিন্তু ভালো করতে পারবা, কিন্তু তুমি কোনোদিনও টেস্ট পরীক্ষায় ভালো করতে পারবে না হালকার উপর ঝাপসা পড়ে। ওকে, তো চলো শিল্প বিপ্লবের ফলাফলটা একটু দেখি। শিল্প বিপ্লব, এতক্ষণ ধরে আমরা শিল্প বিপ্লব আলোচনা করতেছি, কিন্তু মানে কোনো ইয়ে নাই, ফলাফল নাই, তাহলে হইলো? চলো শিল্প বিপ্লবের কি কি আমরা পেয়েছি সেটা আমরা একটু দেখে নিব। তার আগে আমরা একটু এটার প্রশ্নটা দেখে নেই। সিকিউ স্পেশাল বলতে এখানে কি আছে দেখো, ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সুফল ব্যাখ্যা করো। আমরা শিল্প বিপ্লব থেকে যদি মানে ফলাফল থেকে যদি কোনো কোশ্চিন পাই তাহলে আমরা এই কোশ্চিনের বাহিরে কোনো কোশ্চিন আসবে না, সেটা হচ্ছে শুধু ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সুফলই তোমার প্রশ্ন আসবে, তাছাড়া অন্য কোনো দেশের শিল্প বিপ্লবের কোনো প্রশ্ন আসবে না, সেটা খাসটা পরীক্ষা হোক কি বোর্ড পরীক্ষা হোক, কোনো ব্যাপার না। এখন দেখো শিল্প বিপ্লবের সুফল, জীবনযাত্রার উন্নতি। শিল্প বিপ্লবটা শুরু হয়েছিল কি দিয়া? সর্বপ্রথম হয়েছিল বৈজ্ঞানিক যন্ত্রপাতি এবং যোগাযোগ ব্যবস্থা সুপরিকল্পিত, এই জিনিসটা দিয়েই মূলত শিল্প বিপ্লব শুরু হয়। তোমাদের ইঞ্জিন চালিত যেই আমরা যে এখনকার 4 চাকা গাড়ি দেখি না, বাইক দেখি, তারপর এই জিনিসগুলো কিন্তু সর্বপ্রথম শিল্প বিপ্লবের মাধ্যমে শুরু হয়েছে। এবং আমরা মাঝে মধ্যে ফেসবুকে স্ক্রল করতে করতে আমরা তো এখন রিলসের ভক্ত হয়ে গেছি, এখন আমরা পোস্ট না দেখলেও রিলস দেখি। কথা হইতেছে এই যে আমরা মাঝে মধ্যে স্ক্রল করতে করতে দেখি যে আগেকার যুগে যে ঢেকি আছে না, ঢেকি তো আমরা অনেকেই দেখেছি, যদিও এখন গ্রাম বাংলায় আর আগের মতো নাই, কিন্তু এই ঢেকিতে যখন হচ্ছে করা হয়, ঢেকিতে আগে হচ্ছে কি করতো, গ্রামের মেয়ে বউরা হচ্ছে ওখানে ঢেকিতে মানে কি বলে পাট দিত, দেওয়ার সাথে সাথে ওটা দিয়ে ধান ভাঙতো আর কি। কিন্তু এখন দেখতেছি যে মোটর সাইকেল ঢেকির ওই পাড়ের সাথে লাগাইয়া মনে করো ঢেকি চালাইতেছে ওই মোটর সাইকেলের যেই ইঞ্জিন আছে ওইটা দিয়ে, ঠিক আছে। তো এইভাবেই যন্ত্রচালিত বিভিন্ন জিনিস কিন্তু এই যে গ্রামের সাদামাটা জিনিসগুলো আছে এগুলোর মধ্যে ইউজ করে অনেক অধিক উৎপাদন করা হচ্ছে। তো এই জিনিসগুলাই কিন্তু সেই সময় শুরু মানে অনেক আগে, আজ থেকে ধরো যে শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ডে কিন্তু শুরু হয়েছিল। তো এই যন্ত্রচালিত জিনিসটা সর্বপ্রথম শুরু হয়েছে পরিবহন ব্যবস্থার যে মোটরটা আছে, ঠিক আছে, মোটর ব্যবস্থার মধ্যে দিয়ে। ওকে, তাই মোটর ব্যবস্থার মাধ্যমেই কিন্তু তাদের বিভিন্ন যন্ত্রপাতির আবিষ্কার, এই আবিষ্কার পরপরই তারা যখন কি হয় অনেক বেশি পরিশ্রম করতে হয় না, তারপর কিন্তু ফিগার সুন্দর থাকে। ধরো আগে যেখানে অনেক বেশি ধরো ঝাড় দেওয়া লাগতো, ঝাড় দিতে 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 হাতের ফোসা পড়ে যাইতো, এখন যদি তাকে 1 সপ্তাহ ধরে ঝাড় দিতে নিষেধ করা হয় তাহলে কি হবে, হাতটা অনেক সুন্দর হবে, সিল্কি হবে, তাই না? তারপর হচ্ছে ঘষা মাজা করতে হচ্ছে না, হচ্ছে সব কিছু ধরো যে যন্ত্রই ধুয়ে দিতেছে। তাহলে কি করতে হবে, আমাদের ওয়াশিং মেশিন এখন চলে আসছে,
এখন আবার দেখতেছি হাঁড়ি বাতিলও ধুইয়া দেয় অনেক কেউ, দেখা যায় আর কি। তো এগুলো আর কি, আমি যদিও বা এই মেশিন সচক্ষে দেখে নাই, কিন্তু ফোনে দেখেছি যে ওই যে হাঁড়ি পাতিল ধুয়ে যেভাবে একটা ক্লিক করে আর ওইটা নাকি ধোয়া হয়ে যায়, এরকম দেখছি। ওয়াশিং মেশিন এখন বাসায় সবার বাসায় পাওয়া যায়, কিন্তু ওই যে থালা বাসন ধোয়ার মেশিনটা আমি শুধু ফোনেই দেখেছি। তো ওই ধরনের যন্ত্রপাতিগুলা আগে যেহেতু ছিল না, সেই সময় গ্রামের মেয়ে, গ্রাম না মনে করো সব জায়গারই মেয়ে বউরা কী করতো, নিজের হাতে পরিষ্কার করতো, হাত নোংরা হয়ে যায়। তো তাহলে কী হলো, হাত যদি নোংরা না হয়, হাতের মনে করো যে পেডিকিউর ম্যানিকিউর করা হাত, সেগুলো মনে করো সুন্দর থাকবে, তাহলে কি হবে, জীবনটা আরও উন্নত হবে না, চকচকা থাকবে। তো এটাই হচ্ছে শিল্প বিপ্লবের মূলত একটা প্রথম সুফল। এরপর হচ্ছে প্রকৃতিকে জয়। প্রকৃতিকে জয় বিষয়টা বোঝো, এখান থেকে তোমাদের এরকম একটা প্রশ্ন কোনো না কোনো সময় দেখবা যে আসবে, যে যান্ত্রিক ব্যবস্থার কারণে মানুষ কিভাবে প্রকৃতিকে জয় করেছে। ইভেন এই প্রকৃতিকে জয় এই শব্দটা মূলত আরব দেশের যে মরুভূমি আছে, মরুভূমির সাথে সম্পর্কযুক্ত। কিভাবে সম্পর্কযুক্ত আমি তোমাকে বলছি, তার আগে প্রকৃতিকে জয় বিষয়টা তোমাদেরকে একটু বোঝাই। প্রকৃতিকে জয় এই বিষয়টা এভাবে বোঝায় যে আমরা যখন শিল্প বিপ্লব ছিল না, সেই সময় আমরা কি করতাম, আমরা মনে করো নদী থেকে পানি তুলতাম, ধরো যে কলসিতে কইরা, তারপর হইতেছে বালতিতে কইরা করে কি করতাম, হাইটে হাইটে নিয়ে যায় আমাদের খেতে পানি দিতাম। কারণ কেন পানি দিতেছি, কারণ বৃষ্টি হইতেছে না, আমাদের হচ্ছে অনেক রোদ, ফসলে পানি শেষ হয়ে যাচ্ছে, মনে করো যে শুকাই যাচ্ছে, তাহলে তো ওদেরকে খাবার না দিলেও তো ওরা আমাদেরকে ফল দেবে না। তো কি করতে হবে, আমাদেরকে পানি এনে তারপরে ওখানে দিতে হবে। তো এখন বিষয়টা হচ্ছে, আমাদের যখন শিল্প বিপ্লব যখন আসলো, সেই সময় আমরা কখন বৃষ্টি আসবে, কখন রোদ হবে, সেটার আশায় আমরা নাই। তাহলে আমরা কি করতেছি, মোটর লাগাইতেছি, নদী থেকে পানি তুলতেছি, মনে করে সুন্দর করে পানি পড়তে আসে, আমরা ওইটা দিয়ে সুন্দর করে আমাদের ফসল চাষ করতেছি। সো আমরা ওই বৃষ্টির আশায় আর থাকতে হচ্ছে না। ইভেন এমনও পরিস্থিতি এখন দেখা গেছে যে চীন দেশ এখন প্রাকৃতিক সূর্যের আশায় না থেকে কৃত্রিম সূর্য তৈরি করেছে, তারা চাঁদ তৈরি করতেছে। তার মানে কি, তারা ওই মানে সৃষ্টির আশায় থাকবে না, আই মিন তারা গড়ের আশায় থাকবে না। তাদের যদি মনে হয় যে রাতের 12টার দিকে যদি মনে হয় এখন চায়নাতে আমাদের দরকার, এখন আমাদের সূর্যের আলো দরকার, তখন তাদের চাঁদ তারা নিজেরাই মনে করে, তাদের সূর্য তারা নিজেরাই মনে করে উদিত করে দিবে, রাত 12টার সময় দিন হয়ে যাবে। তাদের এরকম একটা পরিস্থিতি তারা তৈরি করে দিছে। তো বিষয়টা এরকম যে মানে এই যে বিজ্ঞানটা, ঠিক আছে, বিজ্ঞান এবং শিল্প বিপ্লবটা মূলত প্রকৃতিকে জয় করতে শিখে দিয়েছে। এখন আমি যেটা বললাম তোমাদেরকে, আরব দেশের যে মরুভূমি আছে, মরুভূমিতে মূলত আমরা জানি যে ওখানে কোনো গাছপালা থাকে না, শুধু বালু আর বালু আর রোদ আর রোদ, এছাড়া আর কিছু নাই। তো এখন কথা হইতেছে, যখন আরবরা এখন কি করতেছে, ওখানে পানি নিয়ে গেছে, পানি নিয়ে যাওয়ার পরে অনেক জায়গা জুড়ে মানে একটা সেচ সিস্টেম করে সেখানে কিন্তু ফসল ফলানোর চেষ্টা করতেছে, যে এতগুলা জায়গা, এই জায়গাগুলোকে আমরা আস্তে 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 শুধু পানি সাপ্লাই করে করব, কি বলে তোমাদের মরুভূমির সাইডে অবশ্যই রয়েছে, এটা হচ্ছে সমুদ্র রয়েছে, সেখান থেকে পানি তুলে, ইঞ্জিনের মাধ্যমে পানি তুলে তারা মূলত সেখানে ফসল চাষ করতেছে। এই জিনিসটা মূলত আমাদের কিয়ামতের আলামতের সাথে সম্পর্কযুক্ত, কারণ আমরা সকলেই জানি যে সেই সময়কার মরুভূমিগুলো আস্তে আস্তে ফসলে ভরে যেতে শুরু করবে। এটা হচ্ছে কিয়ামতের একটা আলামতের মধ্যে একটা অন্যতম আলামত। তো এই বিষয়টা এরকম যে প্রকৃতিকে তারা মূলত জয় করে ফেলেছে, যে আমরা আমাদের জায়গা ফাঁকা আছে, আমরা ওখানে ফসল ফলাবো, আমরা আর হচ্ছে গড়ের আশায় নাই, যে সে কখন ফসল ফলাবে না ফলাবে ওইসবের আশায় নাই। তো তারা প্রকৃতিকে এভাবে জয় করেছে। এরপর হচ্ছে কায়িক শ্রম লাঘব। আগে যেখানে একজন মানুষ একটা পোশাক তৈরি করতে 2 দিন 3 দিন সময় লাগতো, এখন 2 ঘন্টাতেই সেটা তৈরি হয়ে যাচ্ছে। সো ওই মানুষটা যেটা খুব কষ্ট করে তৈরি করতো, তাদের আর আগের মতো কষ্ট হচ্ছে না, তারা এই কষ্টটা লাঘব করে ফেলেছে। আচ্ছা, আজান দিতেছে, আমি একটু 30 সেকেন্ড ওয়েট করি, তারপরে আবার ক্লাসটা শুরু করছি।
আচ্ছা আচ্ছা, দেখো তোমরা অনেকেই বলতেছো যে আপু সিকিউগুলো একটু কিভাবে লিখবো দেখাই দেন। তোমরা কি করবা, যারা নোট করতেছো তাদেরকে বলতেছি সুন্দর কইরা কি করবা, শিল্প বিপ্লবের ফলাফলটা লিখবা সংক্ষেপে, যত সংক্ষেপে লেখা শিল্প বিপ্লবের ফলাফলটা লিখে তোমরা নিচের দিকে যে সিকিউটা, যা সিকিউ লিখবে, সিকিউ লেখা নিচের এই প্রশ্নটা লিখে ফেলবা। তাহলে তোমরা বুঝে যাবা যে এখান থেকে এই টাইপের কোশ্চেনগুলো আসতে পারে। ওকে, আর এখানে একজন আছে, কি নাম, হাজলিন নূর। ও হচ্ছে বলতেছে আমাকে যে আপু আমার নামটা একটু বলেন। আচ্ছা, আমি নামটা বলেছি, খুশি হয়েছো? আচ্ছা, আপু একটু ধীরে ধীরে বলেন। আমি তো ধীরেই বলি রে বাবা, আমি কত জোরে বলি। সেকেন্ড পেপার অনেক কঠিন লাগে, এই জন্যই সেকেন্ড পেপার পড়াতে আসছি। আচ্ছা, ঠিক আছে, তো তোমাদের আর কোনো প্রবলেম থাকলে আমাকে অবশ্যই জানাবা। আর অবশ্যই তোমরা পিডিএফটা পেয়ে যাবা, পিডিএফটা পাবা, তাই বলে যে নোট করবে না বিষয়টা এমন না। অবশ্যই পিডিএফের সাথে সাথে তোমাদের নোটও করতে হবে, কারণ আমি সব কিছু তোর পিডিএফে তোমাদের লেখা নাই। আমি যেগুলো ব্যাখ্যাগুলো দিতেছি সব কিছু তো তোমার পিডিএফে লেখা নাই। আবার কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো আমি তোমাদেরকে বলে দিতেছি, তো সেই প্রশ্নগুলো তোমরা একটু সুন্দর করে লিখে নিবা। ওকে, চলো আমরা চলে যাই ক্লাসে। আচ্ছা, দেখো কর্মসংস্থান সৃষ্টি, কর্মসংস্থান সৃষ্টির সাথে এটা সম্পর্ক কীরকম, যখন আমাদের অনেক বেশি যন্ত্রর দরকার পড়তেছে। যেমন ধরো আমরা যখন করতেছি, একটা কাপড় তৈরি করতেছি, কাপড় তৈরি করতে গেলে ওখানে কি করা হচ্ছে, যন্ত্র লাগতেছে। কারণ আগে আমরা কি করতাম, একটা করে সুতা ঢুকাইতাম, তারপর মেশিন দিয়ে চাপ দিতাম, তারপর ওটা অ্যাটাচ হয়ে যাইতো। আবার একটা সুতা ঢুকাইতেছি, আবার হচ্ছে মেশিন দিয়ে চাপ দিতেছি, তারপরে ঢুকাইতেছে, মানে সেট হয়ে যাইতেছে। কিন্তু যখন মেশিন তৈরি হইলো তখন কি আমরা শুধু তুলা ঢুকাইতেছি, ওই পার থেকে কাপড় বের হয়ে যাইতেছে। তাহলে মেশিনটা যদি কেউ না তৈরি করে তাহলে তো ওটা আমাদের হচ্ছে ইয়েতে নিয়ে এসে সেট করতে পারবো না, আমাদের তো কারখানায় নিশ্চিত সেট করতে পারবো না। তাহলে মেশিনটা আগে তৈরি করতে হবে। ওই মেশিনটা তৈরি করার জন্য কি দরকার, আমাদের অবশ্যই আমাদের লেবার প্রয়োজন। তাহলে কি আমাদের কর্মসংস্থানটা এখান থেকে কিন্তু সৃষ্টি হয়ে যাচ্ছে। ওকে, তো এটা হচ্ছে শিল্প বিপ্লবের ফলাফল মূলত। এখন দেখো শিল্প বিপ্লবের কুফল, যেই জিনিসের সুফল আছে সেই জিনিসের কুফল আছে, এটা অবশ্যই সত্য। এই যে তোমরা এখন আমাদের ক্লাস দেখতেছো, এটারও কিন্তু সুফল আছে আবার কুফল আছে। অনেকে আছে অনেক কিছু বাদ দিয়ে, তার গুরুত্বপূর্ণ কিছু জিনিস বাদ দিয়ে আপুর ক্লাস করতেই হবে এই মনে করে এসে ক্লাস করতেছে, ঠিক আছে? তো এই জন্য সব জিনিসের সুফল কুফল দুইটাই আছে। এখন দেখো শিল্প বিপ্লবের কুফলগুলা কি কি। শ্রমিক শ্রেণীর উদ্ভব, শ্রমিক শ্রেণীর উদ্ভব বিষয়টা বোঝো। আমি কিছুক্ষণ আগেই তোমাদেরকে এই যে এখানে দেখালাম কর্মসংস্থান সৃষ্টি। কর্মসংস্থান সৃষ্টিটা কেন দরকার, কারণ মেশিন তৈরি করতে হবে। মেশিন তৈরি করার জন্য কাদের দরকার, লেবারদের দরকার, আই মিন শ্রমিকদের দরকার। যেই শ্রমিকরা সব তৈরি করতেছে তখন আমরা কি দিতেছি, তাদের একটা নাম দিতেছি, তারা হচ্ছে শ্রমিক, এবং যেই নাম অনুযায়ী তারা পরিচিত হচ্ছে, এবং সেখান থেকে শ্রমিক শ্রেণীর উদ্ভব হইতেছে। ওকে, আগে কিন্তু শিল্প বিপ্লবের আগে শ্রমিক শ্রেণী ছিল না। এরপর দেখো জনসংখ্যা বৃদ্ধি, যখন তোমার আয় বেশি থাকবে, যখন তোমার জীবনে স্বাচ্ছন্দ্য থাকবে, তখন তুমি কি করবা, আগে 2টা বাচ্চা নিতাম, এখন আরো 4টা বাচ্চা নেবো, সমস্যা কি, আমার কাছে তো অনেক টাকা, সমস্যা নাই তো, আরে হচ্ছে হোক, সমস্যা নাই। এইভাবে কিন্তু চালাই নিবা তোমরা, এটা আমরা জানি। যখন মানুষ বাচ্চা কাচ্চা কোন জিনিসটা ভেবে কম নেয়, সেটা হচ্ছে আমার যে পরিমাণের আয় আছে সে অনুযায়ী আমি আমার বাচ্চাটাকে যদি যে 2টা বাচ্চা আছে সেই 2টা বাচ্চাকে যদি সুন্দরভাবে লেখাপড়া করাইতে চাই, তাদেরকে মানুষের মতো মানুষ করতে চাই, তাহলে আমার কম বাচ্চাই ঠিক আছে। বাট যাদের টাকা পয়সা অনেক বেশি আছে তারা কি এই চিন্তা করবে, আরে বাচ্চা হইতে আছে হইতে থাক, সমস্যা কি, আমাকে টাকা পয়সা কম আছে নাকি? যখন মানুষের আয় বেড়ে গেল তখন তারা মূলত এইরকম চিন্তাভাবনা করে তারা জনসংখ্যা বৃদ্ধি করা শুরু করছে। এরপর আসো জীবনযাত্রার মানের অবনতি। জীবনযাত্রার মানের অবনতি, যখন জনসংখ্যা বাড়বে তখন জীবনযাত্রার মান অবশ্যই কমে যাবে। কারণ যখন তোমার 2টা বাচ্চা থাকবে তখন তুমি তাদেরকে কি করতে পারবা, তোমার আয় অনুযায়ী তাদেরকে প্রতি মাসে মাসে 4টা করে ড্রেস কিনে দিতে পারবা। যখন তোমার 4টা বাচ্চা থাকবে তখন তুমি কি করতেছো, 4টা বাচ্চাকে 2টা করে ড্রেস কিনে দিতেছো। তার মানে কি, তাদের একটা কাপড় রেখে আবার একটা কাপড় পরতে হচ্ছে, কিন্তু ওই কাপড়টা খুলে আর কাপড় পরার নাই। তাহলে কি হইতেছে, তাদের জীবনযাত্রার মান কমে যাইতেছে। লেখাপড়ার ক্ষেত্রে তারা অনেক কিন্তু মানে হইতেছে, ধরো যে তাদের ইচ্ছা থাকতেই পারে, একটা মানুষের ইচ্ছা মনে করো যে আকাশ পরিমাণ, তুমি যতই পূরণ করো কোনোদিনও শেষ হবে না। তো সেই মানুষগুলার যদি তাদের পিছনে যদি বাজেট কম থাকে, অবশ্যই তাদের জীবনযাত্রার মান কমে যাবে, এটাই স্বাভাবিক। এরপর হইতেছে কুটির শিল্পের ধ্বংস। কুটির শিল্প কি কি, আমি এটার অপশনটা আমি আগে তোমাদের কাছ থেকে শুনবো যে কুটির শিল্প কোনগুলাকে কুটির শিল্প বলে। তোমরা সবাই আমাকে অ্যান্সার দিবা। ঠিক আছে, সবাই আমাকে অ্যান্সার দিবা।
পাশে আম্মু আছে, সব কিছু শুনে হাসতেছে। আপু খাইছে? তুমি আম্মু নিয়ে ক্লাস করতেছ? তা কি তাজরিন, এ আন্টির কাছে মান সম্মান কি তুমি শেষ করাইবা না কি চিন্তা ভাবনা করছো তুমি, বলো তো? আল্লাহু আকবার। আন্টি সরি সরি, এগুলা কথা বলাই হবে না। যাই হোক, কুটির শিল্প কি কি এটা হচ্ছে আমাকে সবাই কমেন্টে জানাবা কোন কোন শিল্পগুলোকে কুটির শিল্প বলে। এরপর হচ্ছে অদক্ষ শ্রমিকের দুর্দশা। অদক্ষ শ্রমিকের দুর্দশা এই জিনিসটা তোমাদের বর্তমান পরিস্থিতির সাথে সম্পর্কযুক্ত। কিভাবে সম্পর্কযুক্ত তোমাদেরকে আমি একটু বুঝাই। শিল্প বিপ্লবের সময় মূলত কি ছিল? এই কুটির শিল্পটা ছিল, যেটা শিল্প বিপ্লবের পর এটা অনেক বৃহৎ শিল্পে মানে রূপ ধারণ করে। এখন কথা হইতেছে কুটির শিল্প যারা ছিল তারা কি করতো? হাত দিয়ে কাজ করতো। হাত দিয়ে কাজ করার কারণে তারা যন্ত্র চালাতে জানতো না। যন্ত্র চালাতে জানতো না। মূলত তারাই যন্ত্র চালাতে পারতো যারা শ্রমিক শ্রেণী। সাধারণ শ্রেণীরাই কিন্তু কুটির শিল্পের আবিষ্কারক, কিন্তু যারা শ্রমিক শ্রেণী তারা মূলত এই যন্ত্রবাণীর সাথে সম্পর্কযুক্ত। এখন কথা হইতেছে যে অদক্ষ শ্রমিকের কিভাবে হইলো, দুর্দশাটা হইলো এভাবে যে তারা যন্ত্র চালাতে যখন জানে না তখন তারা তাদের কাজটা হারিয়ে ফেলতেছে। ধরো তুমি বর্তমানে একটা কোম্পানিতে চাকরি করবা। এখন ওখানে যাই যদি তুমি বলো, স্যার আমি তো কম্পিউটার চালাতে জানি না, তোমাকে একদিনও কাজে রাখবে না। তুই ভাগ, তোর চাকরি করার দরকার নাই। তুই এই যুগে এসে তুই কম্পিউটার জানিস না মানে কি? তোর চাকরি করা, তুই প্রিন্ট করতে পারবি না, তুই হচ্ছে কোনো ইনফরমেশন লিখতে পারবি না, তুই টাইপ জানিস না, তুই এক্সেল পারিস না, তুই ওয়ার্ড পারিস না, তোর আমি রাখবো কেন? আমার কি অভাব পড়ছে? এতগুলা জনসংখ্যা, এই যে জনসংখ্যা বৃদ্ধি হয়ে গেছে, এতগুলা জনসংখ্যা, তার মধ্যে তোর আমার কি দরকার? তো বিষয়টা এরকম। সেই শিল্প বিপ্লব থেকে এখন পর্যন্ত মূলত একটা প্রতিযোগিতার মাধ্যমে এই সমাজটা পরিচালিত হইতেছে। বর্তমানে তুমি যদি এই দক্ষ না হও তাহলে অদক্ষ শ্রমিকের তালিকায় পড়ে যাবা এবং তোমারও অবস্থা সেই সময়কার অদক্ষ শ্রমিকদের মতোই হবে। যারা চাকরি করে তারা সবাই শ্রমিক, এটা মাথায় রাখবা। যারা চাকরি করে সেটা যত বড়ই চাকরি হোক, যত বড়ই বেতনের চাকরি হোক না কেন, অবশ্যই তারা সবাই শ্রমিক। এবং তারা যদি দক্ষ না হয় তাদের কোনো লাভ নাই, তাদের ভাত নাই। এরপর দেখো শিশু শ্রম বৃদ্ধি পাচ্ছিল কেন? এই যে জনসংখ্যা বৃদ্ধির জন্য। জনসংখ্যা যখন বৃদ্ধি পেয়েছে তখন জীবনযাত্রার মানের অবনতি ঘটেছে। ধরো একজন ছেলে, আবার বুঝাইতে গেলে আবার আন্টি শুনে ফেলবে, থাক আমি আর কিছু বললাম না। এগুলার মধ্যে গেলে ধরো যে মান সম্মান আর কিছু থাকে না। বুর্জোয়া শ্রেণীর উদ্ভবটা কি? বুর্জোয়া হচ্ছে তারা যারা মূলত এলিট শ্রেণী বা অভিজাত শ্রেণী। ধরো আমার এত বড় একটা বিজনেস আছে, আমার একটা 10-12টা কারখানা আছে, তখন কি হইলো? একটা শ্রেণীর হচ্ছে যখন উদ্ভব, শ্রমিক শ্রেণী যখন উদ্ভব হইলো, সাথে যাদেরকে এই শ্রমিকদেরকে কাজ দিয়েছে যারা, তারা মূলত বুর্জোয়া শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে গেল। ঠিক আছে? ওই যে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত এই জিনিসগুলো আর থাকলো না, বা রাজা বা প্রজা এই জিনিসগুলো আর থাকলো না। মূলত শ্রেণী হইলো তখন 3টা, সেটা হচ্ছে শ্রমিক শ্রেণী, বুর্জোয়া শ্রেণী, আরেকটা হচ্ছে যারা শাসক শ্রেণী, যারা পুরো দেশটাকে চালাচ্ছে, বা ওই যে যেই রানী বা রাজা যারা হচ্ছে রাজ পরিবারের, তারা হচ্ছে এই 3টা শ্রেণীতে মূলত সেই সময়কার সমাজ ব্যবস্থাটা বিভক্ত হয়ে গেল। এরপর হচ্ছে পুঁজিবাদী ধনতান্ত্রিক অর্থনৈতিক উদ্ভব। যেমন পুঁজিবাদী ধনতান্ত্রিক বলতে এখানে বোঝানো হয়েছে বিভিন্ন দেশ থেকে যে কাঁচামালগুলো আসে সেগুলো দিয়ে তারা ব্যবসা বাণিজ্য শুরু করেছে এবং তাদের পুঁজি অনেক বেড়েছে, এই বিষয়টা বোঝাচ্ছে। সমাজতান্ত্রিক উদ্যোগ, সমাজতন্ত্র কি বলতো? সমাজতন্ত্র হইতেছে যে সবার মধ্যে যে একটা জাগ্রত, যে সবাই সমান, এই টাইপের একটা পরিস্থিতি জাগ্রতর যে উদ্ভবের যে বিষয়টা আছে সেটা মূলত এখানে উদ্ভব হয়, যদিও বা এটা বেশি দিন টিকে নাই। ব্রিটেনের সমাজতান্ত্রিক বেশি দিন টিকে নাই, কারণ সেখানে রাজ পরিবার ছিল, এই কারণে। এখন কথা হইতেছে কুটির শিল্প, কে উত্তর দিচ্ছে আমি আগে দেখবো। মাটি দিয়ে তৈরি বিভিন্ন জিনিস, কে এটা? রিফাত। মাটি দিয়ে তৈরি বিভিন্ন জিনিস, কাঠের তৈরি বিভিন্ন জিনিস, বাঁশের তৈরি বিভিন্ন জিনিস। আচ্ছা, আর কি? হস্তশিল্পই কুটির শিল্প, কথা রায়। সুন্দর অ্যান্সার, অনেক সুন্দর অ্যান্সার। হস্তশিল্প বিপ্লব রায়। এরপর হচ্ছে প্রীতি, হস্তশিল্প।
এটাকে সালমা আক্তার শুভা, তাঁত শিল্প হস্তশিল্প, সুন্দর অ্যান্সার। মান সম্মান হাতে নিয়ে ক্লাস করি আমরা। শিমু, ইয়াস ইয়াস। বাড়িতে তৈরি হস্তশিল্প বা পণ্য উৎপাদন ব্যবস্থা, মিম, সুন্দর। আচ্ছা, অনেকেই সুন্দর সুন্দর অ্যান্সার দিচ্ছে। কুটির শিল্প মানে হচ্ছে এমন শিল্প বা কৌশল যেটা কি চাতুর্য, ধূর্ততা, তারপর কি ফাঁকি বা কৌশলের কাউকে ঠকানোর জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, খুব সুন্দর অ্যান্সার। তারপর কি, আচ্ছা আচ্ছা, ওকে। কুটির শিল্প সম্পর্কে অনেকেরই ভালো ধারণা আছে। এটা কি, আফরিন, পরিবারের সাহায্য দ্বারা স্বল্পতার মূলধন দিয়ে যে, ও একটা সুন্দর অ্যান্সার দিয়েছিল কিন্তু ডিলিট করে দিচ্ছে, আমি পড়তে পড়তে ডিলিট করে দিচ্ছি। খুব ভালো, কিন্তু ওর অ্যান্সারটা সুন্দর ছিল, তোমাদেরকে বললে অনেক খুশি হইতে তোমরা। এখন তোমাদেরকে বলি, কুটির শিল্প ওইটাই যেখানে তুমি 30 জনের কম সদস্য নিয়ে, বুঝো, 30 জনের কম সদস্য নিয়ে একটা ছোটোখাটো ব্যবসা, এটা পরিবার দ্বারাও পরিচালিত হতে পারে, অথবা 2-1টা পরিবার দ্বারাও পরিচালিত হতে পারে, বা একটা গোষ্ঠী বা একটা দল, ছোট দল দ্বারা পরিচালিত হতে পারে। এরকম কোনো টিম নিয়ে কাজ করা, যেটা ধরো যে 1টা বা 2টা প্রোডাক্ট নিয়ে কাজ করে, 1টা বা 2টা, অনেক বেশি প্রোডাক্ট না, 1টা বা 2টা প্রোডাক্ট নিয়ে কাজ করে, এবং খুব কম সংখ্যক 30 জনের কম শ্রমিক নিয়ে কাজ করে। সেটা পরিবার হইতে পারে বা ছোটোখাটো কোনো একটা দল হইতে পারে। এর মাধ্যমে যেই শিল্পটা মূলত জীবিত মানে রেখেছে মানুষ সে আদিমকাল থেকে, সেটাকেই কুটির শিল্প বলে। এবং এখানকার একমাত্র হাতিয়ার হইতেছে হাত ছাড়া অন্য কিছু এখানে কাজ করবে না। যেমন হাত দিয়ে বিভিন্ন জিনিস বোনা, মানে এই জিনিসটা আর কি, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে সেই কুটির শিল্পটা ধ্বংস হয়ে যায়, হাত যেহেতু যন্ত্র চলে আসার পরে হাত জিনিসটার হয়ে যায়, যে হাত দেওয়ার কাজ করতে হতো না, তারা হচ্ছে যন্ত্র দিয়ে কাজ করতো। যেমন হচ্ছে তুলা ঢুকাইতেছে, ওদিক দিয়ে কাপড় বের হয়ে যাইতেছে, এই বিষয়টা এরকম। তো কুটির শিল্পটা এই কারণে তখন মানুষ বন্ধ করে দেয়, যেহেতু কম সময়ে অনেক বেশি উৎপাদন হইতেছে তাদের। আর হচ্ছে যে অদক্ষ শ্রমিকের দুর্দশা, শিশু শ্রম, কারণ কি, যখন জনসংখ্যা বেড়ে যায় তখন জীবনযাত্রার মান কমে যায়। আর ধরো যে একটা পরিবারে যদি বাবা মারা যায়, তখন তার 4-5টা বাচ্চা, হ্যাঁ, তার বাবা অনেক টাকা ইনকাম করতো, কিন্তু হুট করে যখন বাবা নাই, তার বাবা শ্রমিক ছিল, তার বাবা শ্রমিক থাকার কারণে যখন তার বাবা মারা গেল, তখন তাই কি হতো, 4টা বাচ্চা হয়ে গেছে তার মা এতগুলো বাচ্চা সামলাতে পারবে না, তখন কি হতো, বাচ্চাগুলোকে কাজে দিয়ে দিত, সহজেই এই শিশু শ্রমটা বৃদ্ধি পেয়ে যায়। তো এই হচ্ছে শিল্প বিপ্লবের কুফল। ওকে, শিল্প বিপ্লবের কুফল হচ্ছে এগুলাই। আমরা পরেরটাতে চলে যাই। ঔপনিবেশিক শাসনের সূচনা। ঔপনিবেশিক শাসন কি বলতো? আমরা সকলেই জানি ঔপনিবেশিক শাসন কি। ঔপনিবেশিক শাসন হইতেছে মূলত এক দেশ থেকে গিয়ে অন্য দেশে গিয়ে শাসন করাটাকে ঔপনিবেশিক শাসন বলে, এবং সেই দেশের শাসন ব্যবস্থাটাকে নিজের হাতে পরিচালনা করা। এখন শিল্পের জন্য কাঁচামাল দরকার হওয়ায় ইউরোপ উপনিবেশ দখল করে। এটা আমি তোমাদের প্রথম ক্লাসেই বলে দিয়েছি, তারপরে যারা অনেকে আছেন নতুন তাদের উদ্দেশ্যে বলতেছি। আমাদের ভারতবর্ষ যখন আমাদের বাংলাদেশের যখন উৎপত্তি হয়নি, ঠিক তখন থেকে যদি আমরা আলোচনা করি, যখন ইংরেজ বণিকরা আমাদের ভারতবর্ষে এসেছিল, ঠিক সেই সময় আমরা ভারতবর্ষের ম্যাপটা দেখেছি। ঠিক কিরকম, ভারতবর্ষের ম্যাপটা এরকম না? সবাই একটু মনে করো তো, এরকম না? এরকম, এখানে হচ্ছে বাংলাদেশ, এই পাশে মনে করো মিয়ানমার চলে গেছে, আর এই জায়গাটাতে বাংলাদেশ আছে। বাংলাদেশের দয়ের মতো ঠ্যাংটা এরকম, এটা হচ্ছে বাংলাদেশ, আর এটা হচ্ছে ভারত। বাংলাদেশেরও কিন্তু এই জায়গায় অনেক দ্বীপ আছে, ছোট ছোট। এই মনে করো যে নিচের দিকে সমুদ্র উপকূলীয় জায়গায়, এই জায়গাটা কিন্তু খাউটা মাউটা, ঠিক আছে, আমরা দেখেছি খাউটা মাউটা, কারণ সমুদ্রের উপকূলীয় জায়গায় এরকম হবেই, এটা প্রাকৃতিক বিষয়। এখানে কিন্তু অনেক ছোট মোটো দ্বীপ আছে, এখানেও দ্বীপ আছে, সেন্ট মার্টিন আছে আমাদের, এই যে এখান থেকে এই জায়গায় একটা সেন্ট মার্টিন আছে। ঠিক সেরকম ভারতেরও কিন্তু এরকম অনেকগুলো দ্বীপ আছে, এই জায়গায় এখানে তো মনে করো যে মালদ্বীপ, ওটার কথা বাদ, ওটা আলাদা দেশ। এরকম অনেক ছোট ছোট দ্বীপ আছে। এই দ্বীপগুলোতে যেহেতু সমুদ্র উপকূলের মধ্যে একটা দ্বীপ বেড়ে উঠেছে, এই জায়গাগুলোতে মূলত মশলা অনেক বেশি উৎপাদন হতো। কি হইতো? মশলা অনেক বেশি উৎপাদন হতো। আর ইউরোপ অঞ্চলটাতে কিন্তু মাংসের চাহিদা অনেক বেশি, বা তারা মাংস অনেক বেশি খায়। লাল মাংস তাদের অনেক বেশি পছন্দের। তাই বলে আবার আমাকে মনে করো না, আমার মাংস না, কিন্তু লাল ড্রেসটা শুধু পরে আসছে। ওকে, তো এখন কথা হইতেছে যে তাদের লাল মাংস পছন্দ হওয়ার কারণে লাল মাংস খাওয়ার জন্য কি তোমাদের অবশ্যই মশলার দরকার। আমরা যখন সবচেয়ে বেশি কিন্তু মশলা বিক্রি হয় কুরবানির ঈদে,
কারণ সেই সময় মানুষ মশলা দিয়ে মূলত মাংসটা রান্না করে। সো খাবারে যেহেতু মশলা বেশি দরকার হয়, সো মশলার দরকার তাদের অনেক বেশি ছিল। তো তারা কি করে, যখন উত্তামাশা অন্তরীপ ঘুরে, ধরো এদিক দিয়ে এদিকে চলে গেছে, এই দিক দিয়ে এইটা, তো এটা মনে করো উত্তামাশা অন্তরীপ, তোমরা কি দেখতে পাচ্ছ? এটা উত্তামাশা অন্তরীপ। তারা এই জায়গায় ঘুরে যখন এই দিক দিয়ে এইদিকে আসছিল, ঠিক সেই সময় তারা সর্বপ্রথম কালিকট বন্দরে না যায় আমি হায়দ্রাবাদে চলে যাচ্ছি। এই যে এটা হচ্ছে উত্তামাশা অন্তরীপ দিয়ে কালিকট বন্দর, এটা হচ্ছে কি কালিকট বন্দর, ভারতের কালিকট বন্দর হচ্ছে এটা। এখন কথা হইতেছে, তারা এই কালিকট বন্দরে যাওয়ার আগে মূলত এই দ্বীপগুলাতে প্রথমে ঢুকেছিল। এটা তোমাদের বইয়ে উল্লেখ নাই, অনার্স যদি করো ইতিহাস নিয়ে তাহলে বুঝতে পারবা। তারা এই দ্বীপগুলাতে কিন্তু সর্বপ্রথম ঢুকেছিল। কিন্তু এই দ্বীপগুলাতে যাওয়ার সাথে সাথে তারা দেখতে পায় সেখানে আরবদের এবং অন্যান্য যেসব দেশ আছে, যেমন হচ্ছে ইন্দোনেশিয়া, পর্তুগিজ বা এই দেশগুলার প্রভাব আছে, মানে কিছু কিছু প্রভাব আছে, কিন্তু তারাও সেখানে খুব একটা টিকে নাই এবং নড়বড়ে অবস্থা। কারণ কি, এখানে এই পার্শ্ববর্তী দেশগুলার প্রভাব অনেক বেশি। এই প্রভাবটা বেশি কেন, সেটা হচ্ছে যে এখানে অনেক ভালো মশলা চাষ হতো। এই কারণেই এই জায়গাতে মনে করো কঠোর নিরাপত্তার সহিত, এবং এখানে কিছু উপজাতি বসবাস করে যারা এতটাই ঘাউড়া, ওখানে কোনো মানে ধরো যে বৈদেশিকে এরা সহ্য করতে পারতো না। ইভেন এখনো পর্যন্ত এখানে কিছু কিছু দ্বীপ আছে, যে দ্বীপগুলোতে ভারত যেই সরকার আছে, এই সরকারেরাও এখানে কোনো প্রভাব খাটাইতে পারে না। সো এই জায়গাগুলোতে মশলা যতই ভালো চাষ হোক না কেন, সেখানে যাওয়া পসিবল না। তখন তারা এই জায়গাতে ব্যাক করে সুন্দর করে কি করে, এই কালীঘাট বন্দরে চলে আসে এবং এখান থেকে আস্তে আস্তে এখানে একটা তারা সাম্রাজ্য তৈরি করে। সো আমার কথা হইতেছে, তারা মূলত এখানে আসছিল কাঁচামালের জন্যই, যাতে করে কম দামে এখান থেকে তারা বেশি প্রোডাক্ট নিয়ে যেতে পারে, এই জন্যই। আর এইটার উদ্দেশ্য পূরণ করার জন্যই তারা সর্বপ্রথম ভারতবর্ষে নয়, মূলত কোথায় আসছিল বলতো, মূলত ওই উপদ্বীপগুলোতে গেছিল, উপদ্বীপ ওগুলাতে গেছিল, কিন্তু ওখানে সুবিধা করতে পারে নাই। তারা বুঝতে পারছে যদি এই জায়গাগুলো আমরা হাতায় নিতে চাই তাহলে আগে দেশটাকে কন্ট্রোল করতে হবে। সো তারা কালিকট বন্দরে চলে আসে। তো এরপর দেখো, অতিরিক্ত তৈরি পণ্যের বাজার পাওয়ার জন্য উপনিবেশিক স্থাপন হয়। এরপর হচ্ছে সমুদ্রপথ ও বাণিজ্য নিয়ন্ত্রণ রাখতে দখলদারি শুরু হয়। সমুদ্রপথ ও বাণিজ্য, তোমাদেরকে আরও একটা কিছু বলি, সেটা হচ্ছে পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা সর্বপ্রথম কিন্তু কি হয়েছিল 1498 খ্রিস্টাব্দে আমাদের এই হচ্ছে জামোরিন শাসকের মনে করো কালীঘাট বন্দরে এসে জামোরিন শাসকের সাথে সর্বপ্রথম তিনি সখ্যতা তৈরি করেন। এটা একটা বড় বড় মিথ্যা কথা। কারণ কি, জামোরিন শাসককে তার সাথে সখ্যতা তিনি তৈরি করেননি, তাকে বাধ্য করেছেন তার সাথে সখ্যতা করতে। কেন করেছেন সেটা আমি তোমাদেরকে বলি। তিনি যখন পর্তুগিজ নাবিক হয়ে যখন ভারতবর্ষে আগমন করলেন 1498 সালে, ঠিক সেই সময় দেখলেন মানে ওনাদের যে ছিল, কি বলে ওইটাকে, নৌকাটা থেকে নামলেন যখন, বা যেই বড় ইয়েটাকে কি বলে, লঞ্চ না কি বলে, সে সময় তো লঞ্চ ছিল না, যাই হোক যেটাতে করে আসছিলেন, ওখান থেকে নামার সাথে সাথে ওই বন্দরটাতে দেখলেন ওখানে আরবীয়দের প্রভাব অনেক বেশি। কাদের প্রভাব বেশি? আরবীয়দের। কারণ এই পর্তুগিজদের আসার আগে ইউরোপদের মধ্যে সর্বপ্রথম আসছে কারা? পর্তুগিজরা। তার আগে এই ভারতবর্ষে শাসন করতো কারা? আরবীয়রা, যারা মূলত এসেছিল ওই হচ্ছে তোমাদের তুর্কি থেকে আসছিল, তারপর হচ্ছে আরব দেশ থেকে আসছিল, ইরান থেকে আসছিল, ওরা মূলত এখানে বাণিজ্য করতো। এটারও অনেক কাহিনী আছে, এগুলা বলতে গেলে আমার ক্লাসের টাইম আউট হয়ে যাবে, তারপর আমি শেষ করতে পারবো না। মূলত আরবরা বিজনেস কইরা ওদের হচ্ছে জিনিসপত্রগুলো অনেক বেশি ভ্যাট নিয়ে, মনে কর 10 টাকার জিনিস 50 টাকাতে বিক্রি করতে হচ্ছে ইউরোপীয়দের কাছে। ইউরোপীয়রা এভাবেই কিন্তু আর ইন্ডিয়াদের খবর কিন্তু জানতে পারছে যে এখানে অনেক বেশি কাঁচামাল উৎপন্ন হয়। এভাবেই তারা ওই দিক দিয়ে না এসে এই দিক দিয়ে আসছে। ওই দিক দিয়ে কেন আসছে এগুলো এখন কেমনে বলবো তোমাদের? তোমরা কি জানতে চাও? আমি তাহলে 5 মিনিটে তোমাদেরকে জাস্ট ব্যাখ্যা করব। তোমরা কি জানতে চাও? তোমরা সারাদিন এত কথা বললে আমার ক্লাস কখন করবা বলো তো? তোমরা এত এত কমেন্ট করো, আমার ক্লাস কি তোমরা করো না? আমি একাই আমার ক্লাস করতেছি।
আচ্ছা, তোমাদেরকে সহজ ভাষায় বুঝাই বলি। ধরো এটা বাংলাদেশ, ওকে, এটা বাংলাদেশ, এটা হচ্ছে ভারত, এটা হচ্ছে পাকিস্তান। সেই সময় তো পাকিস্তান ছিল না। এই এখানে পাকিস্তান আছে, পাকিস্তানের পর ইরাক, ইরান এবং আরব আমিরাত, এগুলো যেগুলো আছে এগুলো সব এখানে। তোমার নিশ্চয়ই মানচিত্র দেখছো, আমি জাস্ট এইভাবে ভাগ করে দিলাম, তোমরা বুঝে নাও। এটা ভারত, এগুলা দ্বীপ, ছোট ছোট দ্বীপ। এখানে হচ্ছে মালদ্বীপ। তো এই হচ্ছে বিষয়। এখন কথা হইতেছে, যখন ইংরেজরা এখানে আসেনি, আই মিন পর্তুগিজরা, সর্বপ্রথম তো আসছে পর্তুগিজরা 1498 সালে, মনে আছে তো? তো এই 1498 সালের আগে এখানে মূলত আরবরা কি করতো? আরবরা হচ্ছে এখানে বাণিজ্য করতো। আরবরা এখানে বাণিজ্য করতো, এবং আরবরা বাণিজ্য করতো এভাবেই যে তাদের এই যে ইরাক, ইরান, আফগানিস্তান এই জায়গাগুলো থেকে বিভিন্ন শাসকরা এখানে এসে মানে হামলা করতো তাদের রাজ্যটা বাড়ানোর জন্য। ওকে, সেই সময় তো পাকিস্তান ছিল না, এই আফগানিস্তান থেকে শাসকরা এখানে এসে হামলা করত যাতে করে এই জায়গাটা তারা দখল করতে পারে। কারণ কি, এখানকার বিভিন্ন সম্পদের কথা পুরো পৃথিবীতে ছড়ায় ছিল। কারণ একটাই, এখানকার যারা বণিকরা ছিল তারা কি করতো, এখান থেকে প্রোডাক্ট কিনতো, কেনার পরে মূলত এখান থেকে নৌকা দিয়ে তাদের এই জায়গাতে তাদের দেশে এখানে তারা নিয়ে যাইতো। এবং এই দেশ থেকে নিয়ে যাওয়ার পরে তারা মূলত কি করতো, কোনো বণিক আছে আবার এই প্রোডাক্টটা এখানে বিক্রি না করে এই নৌকা দিয়ে নিয়ে সুন্দর করে এখানে তুর্কিতে যাইতো। কোথায়? তুর্কিতে, তুরস্কে যাইতো, ঠিক আছে, ইস্তাম্বুলে যাইতো। ইস্তাম্বুল কোথায়? সুলতান সুলেমান, দেখছো না? সুলতান সুলেমানের ওই যে মানে ইয়েটা, তার যে শাসন ব্যবস্থাটা, ওই শাসন ব্যবস্থাপনায় সে যাইতো। সুলতান সুলেমান কে ছিল? তিনি অটোম্যান সাম্রাজ্যের একজন শাসক ছিলেন। অটোম্যান সাম্রাজ্যের সুলতান সুলেমান আসার আগে একজন শাসক ছিলেন, যিনি মূলত এই কনস্টান্টিনোপল, আই মিন এই ইস্তাম্বুলটা জয় করেছিলেন। ইস্তাম্বুলটা যিনি জয় করেছিলেন, ইস্তাম্বুলটা জয় করার সাথে সাথে, সেটা হচ্ছে মেবি 1300 বা 1200 এই সময়কালে তিনি জয় করেছিলেন। তো সেই সময় জয় করার সাথে সাথে মূলত এই বণিকরা যখন এই জায়গাগুলো থেকে নিয়ে যাচ্ছে, এখানে যেহেতু তাদের শাসন ব্যবস্থা আছে, তুরস্কে কি মুসলিমরা ছিল না, এই তুরস্কে মুসলিমরা থাকার কারণে তিনি কি করেন, এই দিক দিয়ে তিনি আস্তে আস্তে সুন্দর কইরা যে দেশগুলো আছে, দেশগুলো পার করে ইউরোপে এই প্রোডাক্টগুলো পৌঁছায় দিতেন। তো যেহেতু মুসলিমরা এখানে আছে, সেহেতু তিনি, আমাদের ধর্মের মানুষজন আছে, এই কারণে তিনি কি করতেন, সুন্দর করে এই প্রোডাক্টগুলোর দাম একদম 10 গুণ করে দিতেন। 10 টাকা দিয়ে কিনছে, ওখানে তাই 100 টাকা। তো একটা জিনিস আমি 2 দিন আগেই কিনলাম 10 টাকা দেয়া, যেই ওখানে মুসলিম শাসন ব্যবস্থা এখানে প্রতিষ্ঠিত হয়ে গেল, সাথে সাথে এই জিনিস, মনে করো আগে এখানে খ্রিস্টানরা ছিল, খ্রিস্টান বা ইহুদিরা ছিল, এখান থেকে যখনই মুসলিমের শাসনের জায়গাটাতে বসে গেল, তখনই এই জায়গাটার ওই প্রোডাক্টের দাম বেড়ে গেল 10 গুণ। আই মিন যেটা আমি আজকে কিনেছি 10 টাকা দিয়ে, 2 দিন পরে এটা কিনতেছি 100 টাকা দিয়ে। আমার হাতে ঘায়ে লাগবে কিনা বলো? আমার তো এমনিতেই গায়ে লাগবে। আমি হেজাবটা কিনছি 150 টাকা দিয়া, তারপর আমি 2 দিন পরে যা দেখতেছি 1500 টাকা দাম হয়ে গেছে। আমার কি কষ্ট লাগবে না? মাঝে মধ্যে মনে হবে যে এটা পড়াই বাদ দিয়ে দেয়, আমার যে হেজাব আছে সেটাই পড়া শুরু করি, এটা আমার কিন্তু মনে হবে। কিন্তু তারা কি করলো, ইংরেজরা যখন এখানে ছিল, ধরো যে এই জায়গাটাতে ইংরেজদের, ইংল্যান্ড আর কি, ইংল্যান্ড দেশ, এখন তারা ভাবলো একটা প্রোডাক্ট 2 দিন আগেই কিনলাম 2 টাকা দিয়া, এখনই কিনতেছি আবার 20 টাকা দিয়া, এটা কেমনে হয়? তাহলে কি করতে হবে? তাহলে তো আমাদের মশলা খাওয়া ছেড়ে দিতে হবে। তাহলে আমরা মশলা খাওয়া ছেড়ে দিলাম। কিন্তু এখন কথা হইতেছে, মশলা খাওয়া আমরা কেন ছেড়ে দেবো? তাহলে আমরা কি খেয়ে থাকবো? আমরা তো করে খাই থাকতে হবে। তাহলে কি করতে হবে? আমরা এদের কাছ থেকে আর প্রোডাক্ট, মানে ওই দামে আমাকে হয় প্রোডাক্ট নিতে হবে, অথবা এদের কাছ থেকে, এই যে বণিক এখান থেকে ঈদে পার করে এখানে নিয়ে গেছে, তার কাছ থেকে প্রোডাক্ট নেওয়া বন্ধ করতে হবে। তাহলে প্রোডাক্ট নেওয়া বন্ধ করলে আমাদেরকে না খাই থাকতে হবে। তাহলে কি করতে হবে? তাহলে এর কাছে প্রোডাক্ট নিব না, আমরা এর যে মহাজন আছে তার কাছ থেকে প্রোডাক্ট নিব।
বুঝো, আমি এর কাছ থেকে প্রোডাক্ট নেবো না, আমি এর যে মহাজন আছে তার কাছে প্রোডাক্ট নেবো। তখন সে কি করছে, এর যে মহাজন আছে এই জায়গা থেকে প্রোডাক্ট কিনতে গেছে, দেখছে ওখানেও দাম বেশি, তখন এর মহাজনের কাছে গেছে। এর মহাজনের মানে আস্তে আস্তে ও এই কাছে কাছে আসতে আসতে খোঁজখবর লাগায় দেখতেছে এটা আসলে ভারতবর্ষ। এটা কি ভারতবর্ষে উৎপাদিত একটা প্রোডাক্ট। ও খোঁজখবর নিয়ে দেখলো এটা ভারতবর্ষে একটা উৎপাদিত প্রোডাক্ট। তখন এই বেচারি চিন্তা করছে কি, তাহলে আমরা যদি সরাসরি এই ভারতবর্ষ থেকে যদি কোনো প্রোডাক্ট ওখানে যদি নিয়ে যাই তাহলে তো আমাদের বেশি লাভ হবে। তাহলে কি করা উচিত, তাহলে আমি যাই এদিক দিয়ে যাই, ওদিক থেকে আমি প্রোডাক্টটা নিয়ে আসি। ও যখনই এই দিক থেকে আসা শুরু করে, রে কালার হোস না গে, ও যখন এদিক থেকে আসা শুরু করে, যেহেতু ও এই দেশের অধিবাসী ছিল, ইংল্যান্ডের অধিবাসী ছিল অথবা ইউরোপীয় অধিবাসী ছিল, তখনই তাকে এখানে আটকায় দেয়, আপনার যাওয়া বন্ধ, আপনাকে যাইতে দিব না। আপনি যদি প্রোডাক্ট ইউজ করতে চান তাহলে হয় এই বণিকের, এই সবুজ কালারের বণিকের থেকে কিনতে হবে অথবা না খেয়ে থাকতে হবে, আপনাকে আমি এই দিক দিয়ে যাইতে দিব না। কারণ কি, এখানে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হচ্ছে, মুসলিম বণিকদের কাছ থেকে কিনা ছাড়া আপনার উপায় নাই। তখন তার যাওয়াটা এখানে বন্ধ করে দেয়। আর যখন বন্ধ করে দেয় তখন সে উপায় খুঁজতে থাকে যে যদি এই দিক দিয়ে যাওয়া যায়, তো এইদিকে কোনো যদি রাস্তা থাকে। এই তখন বিভিন্ন আমরা সবাই জানি যে ভাস্কো দা গামা সর্বপ্রথম কি করেছিলেন, আমাদের এই ভারতবর্ষে আসছে। এটা পুরোপুরি মিথ্যা কথা, কারণ এটা হচ্ছে তোমাদের বইয়ের যদি কখনো দিনের প্রশ্ন আসে তুমি এটা দাগ দিবা, কারণ তোমার বইয়ে এই পর্যন্তই তথ্য দেওয়া আছে। কিন্তু তোমার যখন অনার্স করবা এই বিষয়ে তখন দেখবা যে এখানে উল্লেখ থাকবে আরও একজন ইংরেজ ব্যক্তি ছিলেন যিনি সর্বপ্রথম এই দেশে এই দিক দিয়ে এসেছিলেন, এই উত্তমাশা অন্তরীপ ঘিরে এই পর্যন্ত এসেছিলেন। আসার পরে এই দ্বীপগুলা দেখছেন, দেখার পরে সুন্দর করে এদিক দিয়ে রিটার্ন করে চলে গেছেন। উনি এখানে এসে কালিকট বন্দরে নামেননি, এই কারণে তার নাম ভাস্কো দা গামার সাথে তুলনা করা হয় না, তার নাম বই পুস্তকে নাই। কিন্তু যখন তোমার রিসার্চ পেপার করবা তখন ওনার নাম উল্লেখ করতে হবে, কারণ তিনি এই জায়গাটাতে নামেননি, তিনি মূলত আসছেন এই দ্বীপগুলো দেখছেন যে এখানে মশলা উৎপাদিত হয়, এই সেই হ্যানত্যান দেখে তিনি আবার চলে গেছেন। তিনি নামেননি, দেখেননি এখানকার মানুষ কীরকম। তো এইটুকু খবর নিয়ে তিনি যখন চলে যান তখন এই কথা ভাস্কো দা গামার আনা যাওয়ার সাথে সাথে তিনি ওই রাস্তা ধরে আবার এদিক দিয়ে চলে আসেন এখানে। এই যখন চলে আসলেন, আসার পরে তিনি যখন এই দ্বীপগুলোতে ঢোকার চেষ্টা করেন, এই দিক থেকে যখন ঢোকার চেষ্টা করলেন, এখানে ঢোকার সাথে সাথে তিনি দেখলেন যে এখানে টিকে থাকা সম্ভব নয়। তাহলে তিনি কি করবেন, এখান থেকে কালিকট বন্দরে চলে আসলেন। কালিকট বন্দর যখন এই যে জামেরিন শাসক যখন এখানে ছিলেন তার সাথে সখ্যতা করতে চাইলেন, কিন্তু তারা সখ্যতাতে রাজি হলো না। তখন তিনি কি করলেন, এখানে যে বণিক, এই যে সবুজ কালারের যে বণিকটা দেখতে পাচ্ছ, আরবীয় বণিক আছে, তিনি চিন্তা করলেন যে আরবীয় বণিকের উপর কিন্তু এই জামেরিন শাসক এবং কুচের শাসক, কুচ জামেরিন এই দুইটা হচ্ছে মূলত এখানকার দুইটা রাজ্য। দাঁড়াও অন্য কালার দিই। এখানকার দুইটা হচ্ছে রাজ্য, ঠিক আছে, এই জায়গার দুইটা রাজ্য, এই দুইটা রাজ্য মূলত তখন দ্বন্দ্বে যুক্ত ছিল, ঠিক আছে, দ্বন্দ্বে যুক্ত ছিল। এখন কাহিনী হইতেছে তিনি এখানে এই নীল কালার মনে করো ভাস্কো দা গামা, তিনি হচ্ছে যখন নামার সাথে সাথে দেখলেন যে এখানে যে বণিকগুলো আছে এদেরকে আগে তাড়াইতে হবে। তো তিনি সেই সময় প্রায় 200 বা 300-র মতো বণিক খুন করেছিলেন। ওকে, এটা তোমাদের বই নাই, কিন্তু তিনি খুন করেছিলেন। তো এইরকম একটা ঝামেলা তৈরি করে দেন। ঝামেলা তৈরি করে দেওয়ার পর ভয়েতে মূলত আরব বণিকরা এই দেশ থেকে মূলত চলে যায়, এই আরব বণিকরা এই দেশ থেকে মূলত চলে যায়। তখন কি করে, যেহেতু এখানে একমাত্র বণিক শ্রেণী আছে ইউরোপীয়রা, এই কারণে এই জামেরিন এবং কুচের শাসক তার সাথে সখ্যতা করতে বাধ্য হয়। ঠিক আছে, প্রত্যেকটা দেশের শাসক রাজনৈতিক ব্যক্তিগণ সেই দেশের শিল্পপতিদের সাথে এবং সেই দেশের যারা বাণিজ্য করতে আসে তাদের উপর নির্ভরশীল। এই কারণে তুমি যদি চাও আমি কোনো ঝামেলায় জড়াবো না, আমি কোনো কারোর কাছে হাইলাইট হব না, আমার জীবন অনেক শান্তির হবে, আমি এই দেশটাকে পরিচালনা করব এবং আমার মতো করে, কিন্তু কারোর সামনে যাব না, তাহলে তোমাকে রাজনীতিবিদ হওয়ার দরকার নাই, তোমারে বড় চাকরি করার দরকার নাই, তুমি শুধু একটা বড় শিল্পপতি হও, তাহলেই ওইটাই যথেষ্ট। সবাইকে মেনটেন করতে পারবা যদি খালি বড় একটা শিল্পপতি হও, কারণ এই দেশটা মূলত শিল্পপতিরা চালায়, চাকরিজীবীরা চালায় না, রাজনীতিবিদেরাও চালায় না, গুন্ডা বান্ডারাও চালায় না, খুনিরাও চালায় না, ওই আন্ডারগ্রাউন্ডে যারা আছে তারাই মূলত বড় বড় শিল্পপতি। এরপর দেখো, তো ইনি কোচের সাথে মূলত কি করলেন, সখ্যতা তৈরি করলেন এই আরবদেরকে তাড়িয়ে।
তারপরে তিনি এই জায়গাটা যখন ফাঁকা মাঠ তৈরি করলেন, এই যে নীল কালার দেওয়া উচিত ছিল, ফাঁকা মাঠ যখন তিনি দেওয়া শুরু করলেন, তখন তার দেশে খবর পাঠানোর সাথে সাথে তার ঠিক 2 বছর পর এই পর্তুগাল থেকে আস্তে আস্তে বিভিন্ন মানে ব্যবসা বাণিজ্য করার জন্য সরকাররা কি করলো, হচ্ছে তাদের প্রতিনিধিগণ এদিক থেকে পাঠানো শুরু করলো এবং ভাস্কো দা গামা আস্তে আস্তে এগুলাকে সেট করা শুরু করলো। সেট করে দিয়ে তিনি তার দেশে ব্যাক গেলেন এবং তার দেশে গিয়ে এই জিনিসটা যখন এখানে যখন ছড়িয়ে পড়লো, পর্তুগাল যখন ছড়িয়ে দিল, তখন এই কথাটা কানে আসলো, মূলত ইংল্যান্ডের কানে আসছে। কানে আসার সাথে সাথে তারাও এখান থেকে তাদের বণিকদের পাঠিয়ে দিয়েছে। এই হচ্ছে মূলত ভিতরের কাহিনী। আশা করি বুঝছো। কে কে বোঝা হয় হাত তোলো। বাপরে, আমি এই ঘটনাগুলা পড়ছি মূলত 3টা রাত জায়গা, তোমাদেরকে 5 মিনিটে বুঝাই দিলাম, কম কথা। জুবায়ের আহমেদ, আমি গাজীপুরের ডন। গাজীপুরে কারো কোনো সমস্যা হইলে জুবায়ের আহমেদকে খবর দিবা। আর আমি যদি কখনো গাজীপুরে প্রবলেমে পড়ি, আমি অবশ্যই জুবায়ের আহমেদকে খবর দিব, ঠিক আছে? ওকে, সকলে বুঝছে। এই ক্লাস করতে তোমাদের কেমন লাগছে? তোমরা একটু বলো তো, আমাকে জানাও। আপু ক্লাস করতে এরকম লাগছে, এরকম হইলে ভালো হইতো, এটা একটু আমাকে জানাও। ওকে, চলো আমরা, আমাদের হাতে সময় কম, এখন দেখি। নতুন অস্ত্র প্রযুক্তি ইউরোপকে দখলদারিতে সক্ষম করে। নতুন অস্ত্র, আমরা তো দেখতে পাচ্ছিলাম যে আমাদের ওই যে যারা গোপাল ভাঁড় দেখো, তারা বিভিন্ন এপিসোডে দেখবা যে তোমাদের গোপাল ভাঁড়ের মন্ত্রী মূলত ইংরেজদের বিভিন্ন অস্ত্র এসে কৃষ্ণচন্দ্রকে দেখাইতো যে ঝাপনা দেখুন, এদের অস্ত্র এত উন্নত, এই অস্ত্র দিয়ে এটা করা যায় ওটা করা যায়। মূলত এই অস্ত্রগুলো অত বেশি কার্যকর ছিল না। এই এপিসোডগুলো তো তোমরা দেখছো। সো তাদের অস্ত্রতেও অনেক বেশি পারদর্শী ছিল, মূলত জার্মানিরা অনেক বেশি অস্ত্রতে পারদর্শী ছিল। পুঁজিপতির নতুন বিনিয়োগ স্থল পেতে উপনিবেশ গড়ে তোলে। এরপর হচ্ছে ইউরোপীয় শক্তিগুলোর প্রতিযোগিতা উপনিবেশ দখলতা বাড়ায়। ইংল্যান্ডের উপনিবেশ এর মধ্যে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। আমি জাস্ট তোমাদের মনের খুঁতখুঁতি দূর করার জন্য কয়েকটা ব্যাখ্যা দিয়েছি। তোমাদের বই থেকে পড়ার একদমই দরকার নাই, বোর্ডে তো আসবেই না। যদি এই খাসটা পরীক্ষায় আসতে পারে, জাস্ট এতটুকু ধারণা নেওয়ার জন্য তোমাদের এই 2-3 লাইনের ব্যাখ্যা দিয়েছি, ব্যাখ্যা জাস্ট পড়তে পারো, এতটুকুই। তোমাদের এই জিনিসটা তোমাদের নোটও করার দরকার নেই। এই মাছি নাকি এটা? দেখো, ক্যাপ্টেন কুক 18 শতকের শেষার্ধে অস্ট্রেলিয়া আবিষ্কার করেন। অস্ট্রেলিয়া কি পানির মধ্যে একটা দ্বীপরাষ্ট্র। এরপর হচ্ছে 1787 সালে প্রথম ইংরেজ অপরাধীদের 9টি জাহাজে সেখানে পাঠানো হয়। ধীরে ধীরে 6টি উপনিবেশ গড়ে ওঠে। এরপর হচ্ছে পুরো অস্ট্রেলিয়া ব্রিটিশ সাম্রাজ্যের অংশ হয়ে যায়। এরপর হচ্ছে নিউজিল্যান্ড কিভাবে তাদের উপনিবেশ হলো? ওলন্দাজ আবিষ্কারকরা প্রথম দৃষ্টি আকর্ষণ করলে উপনিবেশ স্থাপন ব্যর্থ হয়। এরপর হচ্ছে 1840 সালে ওয়েকফিল্ডের নেতৃত্বে ইংরেজরা উপনিবেশ শাসন স্থাপন করে। কানাডার কুইবেক ছিল ফরাসিভাষী ও ব্রিটিশ বিরোধী অঞ্চল। এরপর হচ্ছে আমেরিকার প্রভাব ঠেকাতে 1774 সালে কুইবেক অ্যাক্ট পাশ করে ধর্মীয় ও সামাজিক সুবিধা দেওয়া হয়। এরপর হচ্ছে 1864 সালে কানাডা ডোমেইন হিসাবে পূর্ণ স্বায়ত্তশাসন পায়। ডোমেইন মানে হচ্ছে একটা দেশের ঔপনিবেশিক অংশ। ওকে, এটা সবসময় মাথায় রাখবা। এরপর হচ্ছে ভারতবর্ষ, ইংরেজ অপরাধী পাঠানো বা স্থানীয় শাসনতান্ত্রিক সমস্যা এখানে দেখা যায়নি। তবে এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 200 বছর ব্যবসা করতে করতে রাজনৈতিক প্রভাব বিস্তার করে এবং 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট ও 1888 সালের আইনের মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্ট সরাসরি রাজনৈতিক নিয়ন্ত্রণ শুরু করে। তার মানে কি, রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে মূলত এই যে 1873 সালে ভারতবর্ষের ক্ষমতাটা ইংরেজ যেসব বণিক ছিল, বণিকদের হাতে আসে এবং 1784 সালে মূলত কি হয়,
এই আইনের মাধ্যমে এই ব্রিটিশ পার্লামেন্টের হাতে আসে। এরপর হচ্ছে ভারতের ব্রিটিশ শাসন বিস্তার মূলত কোম্পানির কর্মকর্তাদের প্রচেষ্টায় ঘটে। মানে কোম্পানির যে লর্ড ক্লাইভ, বিভিন্ন লর্ড যেসব আমরা দেখেছি, এসব লর্ডদের বিভিন্ন কৃতিত্বের কারণেই তাদের হাতেই মূলত এই ক্ষমতাটা গেছিল। আমরা জানি যে পলাশির যুদ্ধে কী পরিমাণের ষড়যন্ত্র হয়েছে, ওরা কী ধরনের কী কাজ করছে। সো ইংরেজদের মূলত এখানে কি বলে তোমার কোম্পানিরা যারা ব্যবসা করতে গেছে তাদের জন্য এখানে শাসন কার্যটা বিস্তার লাভ করেছে। ওই দেশের সরকার ব্যবস্থা সেখানে কিছুই করেনি। এরপর দেখো দক্ষিণ আফ্রিকা কি হয় যে 19বিংশ শতকের শেষার্ধে অ্যারান্স নদী থেকে নাটাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় বড় অংশ ব্রিটিশ দখলে যায়। এরপর হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া, সিংহল, শ্রীলঙ্কা, বার্মার উপকূল, বুঝো, সিংহল বা শ্রীলঙ্কা, বার্মার উপকূল, মিয়ানমারের উপকূল। এরপর হচ্ছে সিঙ্গাপুর তো চিনো তোমরা সকলে। মালাক্কা দখল করে ইংল্যান্ড। এসব অঞ্চল দখল তাদের ভবিষ্যৎ ঔপনিবেশিক সাম্রাজ্য বিস্তারের ভিত্তি তৈরি করে। এরপর ঔপনিবেশিক বিস্তারের ফলাফল, তার আগে তোমাদেরকে বলি, তোমরা এতক্ষণ পর্যন্ত যতগুলো দেখলা সবগুলা মিলায়ে মূলত পৃথিবীর পুরা পৃথিবীর যতগুলো স্থলভাগ রয়েছে, বুঝো, পুরা পৃথিবীর যতগুলো স্থলভাগ রয়েছে তার মধ্যে অর্ধেকেরও বেশি অংশ ইংল্যান্ডরা শাসন করেছে, প্রায় 53%। এটা তোমাদের পরীক্ষায় আসবে। প্রায় 53% ইংল্যান্ডরা শুধু শিল্প বিপ্লবের কারণে শাসন করতে পেরেছে। ওকে, ঔপনিবেশিক বিস্তারের ফলাফল। এই যে ঔপনিবেশিক শাসনটা শিল্প বিপ্লবের কারণে তারা ঔপনিবেশিক শাসন বিস্তার ঘটাতে পেরেছে। তো এটার ফলাফলটা কি হয়েছিল? ইউরোপীয় সভ্যতা ও সংস্কৃতির প্রসার। এই যে আমরা এখন শার্ট প্যান্ট পরি, এটা মূলত আমাদের দেশের পোশাক নয়, এটা কিসের পোশাক? ইউরোপীয়দের পোশাক। তাদের কাছ থেকে আমরা এই জিনিসটা শিখেছি, আমরা আমাদের কাছে নিয়েছি। এবং আমরা আমাদের দেশে যেমন হচ্ছে, যদি আমরা চায়নার কথা বলি, চায়নার ম্যাক্সিমাম বড় বড় ইঞ্জিনিয়ার ইংরেজি ভাষা জানেই না। ইংরেজি ভাষা তারা জানেই না। এই দেশে কাজ করতে আসে দুভাষী নিয়ে আসে। আর আমাদের দেশে আমরা এটা এত বেশি ফলো করি, বা ইউরোপীয়দেরকে এত বেশি ফলো করি যে ইংরেজি একটু হচ্ছে যদি মানে বলতে না পারি যে ফাক ইউ, তারপর হচ্ছে অ্যাজ লাইক দ্যাট, তারপর হচ্ছে বলে না কথায় কথায় লাইক এইটা, লাইক ওইটা, এসব না বলতে পারলে আমাদের মানে জাত চলে যায়, আমাদের মান সম্মান ঠিক থাকে না, আমরা এলিট শ্রেণী বা অভিজাত শ্রেণী এটা মানুষকে বুঝাইতে পারি না। আসলে সত্যি কথা বলতে কি, যে 1952 সালে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই সময় আমরা সকলেই জানি যে 56% বাঙালি থাকার পরও 3% উর্দুভাষী মানুষ কিভাবে ভাষার জায়গাতে প্রায়োরিটি পায়, কিভাবে পায়? কারণ 3% যে উর্দুভাষী ছিল তারা নিজেদেরকে এলিট মনে করত, তারা নিজেদেরকে অভিজাত মনে করত। ইভেন বাংলাদেশেও যেসব মানুষ একটু উর্দু ভাষাতে কথা বলতো সেই সময়, এখন আমরা ইংরেজিতে এইটা ওইটা বলি না, তো এসব বলে আমরা যেমন নিজেদেরকে মনে করি যে আমরা আসলে অনেক বড় কিছু হয়ে গেছি, বা মানুষের সামনে একটু বেশি ভাব নিতেছি, এরকম যেরকম মনে করি আমাদের। আর ঠিক সেরকম সেই সময় যারা একটু মাঝে মধ্যে উর্দু ভাষা বলতে পারতো, একটু হুট করে 2-4টা উর্দু ওয়ার্ড ইউজ করতে পারতো, তারা নিজেদেরকে অভিজাত মনে করতো। কারণ কি, যে সেই সময়কার যারা এলিসেন ছিল তারা উর্দুভাষী ছিল। তো এই কারণেই কিন্তু ওরা মূলত চাচ্ছিল যে আমাদের যেই 3% মানুষের ভাষাটা, এটাকেই আমরা রাষ্ট্রীয় মর্যাদা দেব, তাদের ভাষাটাকে শুধু তারা সম্মান করতো। ওকে, তো এই কারণেই ওই 3% ভাষাটা বেশি মর্যাদাবান করার জন্যই তারা রাষ্ট্রভাষা উর্দু করতে চেয়েছিল। তো পরবর্তীতে ছাত্রদের ঠাপান খাইয়া দেয়, তারা সরে গেছে। এখন কাহিনী হইতেছে, তো এই জিনিসটা হয়ে আসতেছে বাঙালিদের মধ্যে। তো এই তখন থেকেই মূলত এটা শুরু হয়েছে যে অন্য কোনো ভাষায় আমি যদি একটু ডায়লগ ঝাড়ি, মানুষ আমাদেরকে একটু বেশি প্রায়োরিটি দেবে, আমাকে ফোকাস, মানে আমি একটু মানুষের দিকে হব বেশি, নিজেকে তুলে ধরতে পারতেছি বেশি, এটা মানুষ মনে করে। তো দেখা যাবে ওকে যদি বাংলা ভাষাও শুদ্ধ বাংলাতে যদি কথা বলতে বলা হয়, ও শুদ্ধ বাংলাটাও বলতে পারে না। এরকম কিন্তু মানুষ অনেক আছে। কারণ সবার দেশের সব জায়গার ভাষায় যে একদম বইয়ের ভাষা, বিষয়টা এমন না, প্রমিত ভাষা এমনটা কিন্তু নয়। প্রত্যেকটা এলাকার 26 কিলোমিটার পর পর ভাষার চেঞ্জ হয়, ভাষার টোনের চেঞ্জ হয়। যেমন আমার বাসা এবং মানে আমাদের এলাকার যে ভাষা আছে সেখান থেকে কিন্তু বনি ভাইয়ার ভাষা এবং তাদের এলাকার ভাষা কিন্তু আলাদা। কারণ কি, আমরা দুজনেই কিন্তু নওগাঁর মানুষ, কিন্তু কি
আমার বাসা হচ্ছে নওগাঁ সদরে, ভাইয়ের বাসা হচ্ছে পোরশাতে। এখন কথা হইতেছে যে এখান থেকে 36 কিলোমিটার না আরও 60 কিলোমিটার বা 50 কিলোমিটার দূরত্ব আছে, কিন্তু আমাদের ভাষাটা কিন্তু টোনের আলাদা আছে। আমার নওগাঁর ভাষা যেমন হবে, ভাইয়ের নওগাঁর ভাষা সেরকম হবে না। তো বিষয়টা এরকম। তো আমরা কখনোই এই জিনিসটা করব না। বাইরের দেশের বিভিন্ন সংস্কৃতি তাদের মতো এবং আমাদের মতো। কিন্তু একটা কথা হইতেছে কি, অনেকে আবার এই জিনিসগুলোতে এত বেশি হ্যাবিটেড হয়ে যায়, তারা সেগুলোতে কমফোর্ট পাওয়া শুরু করে। এখন কমফোর্ট পাওয়া গেলে তো সেখানে আর কিছু বলার নাই। তো যারা এগুলো জিনিসে কমফোর্ট পাবো না, নিজের দেশেরই অনেক কিছু তুলে ধরবা, দেখবা ওইটার মধ্যেও অনেক কিছু আছে যেগুলো তোমাকে যদি শান্তি দেয়, যেই জিনিস তোমাকে শান্তি দিবে, এবং সেই জিনিস যদি পাপের কোনো কাজ না করে, তোমাকে যে জিনিস শান্তি দিবে কিন্তু সেটা পাপের কোনো কাজ করতেছে না, মানে সেটা তোমাকে পাপ এনে দিবে না, তাহলে তুমি সেখান থেকে কখনোই সরে আসবে না। এখন কথা হইতেছে যে ইউরোপীয়দের বিভিন্ন কালচার যেমন তারা লিভিং করে, আমাদের তো কালচারে এটা নাই। হ্যাঁ, এবং ওটা আমাদের জন্য পাপের সমতুল্য। এটা বিবাহ বহির্ভূত কোনো ধর্মই এক জায়গায় থাকাটাকে সমর্থ করে না আমার জানা মতে। তো ইউরোপীয়দের কালচারে আছে ওরা লিভিং করতে পারে, তো আমরা তো এটা করতে পারি না, এবং এটা আমাদের পাপ সৃষ্টি করে। সো এটা আমরা করবো না, এটা কখনোই করা উচিত না। এবার হচ্ছে অর্থনৈতিক শোষণ। অর্থনৈতিক শোষণটা আসলে এমন একটা অবস্থা, আচ্ছা আমাদের সময় অনেক কম। অর্থনৈতিক শোষণটা হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে তারা কাঁচামাল নিয়ে এসে এখানে অর্থ পাচার করতো। আমরা জানি আমাদের দেশের অনেক কিছু, ভারতবর্ষের অনেক কিছু তারা কিন্তু নিয়ে গেছে, ময়ূর সিংহাসন, কোহিনূর হীরা, তারপর বিভিন্ন হচ্ছে কি বলে মন্দির টন্দির, এসব হচ্ছে করছে ওরা, বারবার আক্রমণ করে এগুলো সম্পদ ওরা নিয়ে গেছে, সোনা টোনা এগুলো সব কিন্তু ওরা নিয়ে গেছে। তো এভাবেই তারা অর্থনৈতিক শোষণ করেছে আমাদের উপর। ঔপনিবেশিক সংঘাত তোমরা কি মনে করো? তোমাদেরকে একটা প্রশ্ন করি আজকে, ক্লাসের লাস্ট সময় একটা প্রশ্ন করি, সবাই আমার প্রতি মনোযোগ হও। আর একটা কমেন্টও আমি দেখতে চাই না, আর একটা কমেন্ট যদি এখানে উঠে তো তোমাদের খবর আছে। আমি তোমাদেরকে একটা লাস্ট কোশ্চেন করতেছি, সেটা হচ্ছে এরকম যে আমাদেরকে কিন্তু অনেক দিন আগে, সেই 1947 সালে ইংরেজরা কি করছে বলতো? ইংরেজরা হচ্ছে আমাদেরকে আমাদের দেশ ছেড়ে চলে গেছে, তার মানে তারা আমাদেরকে আর শাসন করছে না। তোমাদেরকে কি সত্যিই মনে হয় যে আপু সত্যি এই ইংরেজরা বা যারা হচ্ছে প্রধান যে দুইটি শক্তি রাষ্ট্র রয়েছে তারা এখনো আমাদেরকে শাসন করে না? তোমাদের কি ধারণা বলো? আজকে যে ক্লাসটা নিলাম এখান থেকে তোমাদের কি ধারণা? সত্যিই কি তারা আমাদেরকে আর শাসন করে না? তারা এখান থেকে উপনিবেশিক শাসন তুলে নিয়ে গেছে, কিন্তু তারা এখনো পর্যন্ত আমাদেরকে শাসন করতেছে। কিভাবে করতেছে? বিভিন্ন ধরনের সংগঠনের মাধ্যমে করতেছে। এই যে ওআইসি, জাতিসংঘ, তারপর কি যেন আছে, এগুলা মাধ্যমে কিন্তু তারা এখনো পর্যন্ত আমাদেরকে শাসন করে যাচ্ছে। কিভাবে শাসন করতেছে? তুমি একটা সংগঠনে যখন যুক্ত হবা তখন তোমাকে ওই সংগঠনের যারা প্রায়োরিটি লিস্টে আছে তাদেরকে সম্মান করে চলতে হবে, তাদের কথা শুনতে হবে। তাহলে কিভাবে কি হইলো বলো? তুমি একটা স্বাধীন রাষ্ট্র, তুমি আরেকজনের কথা কেন শুনে চলবা? তোমার নিজস্ব মতামতের দাম নাই? তাহলে কেমনে হইলো না? তারা এখনো আমাদেরকে শাসন করতেছে। হয়তোবা আমাদের দেশটা আমরা এখন চালাইতেছি, কিন্তু তারা এখনো পর্যন্ত আমাদের প্রত্যেকটা জায়গায়, তারা যেভাবে আমাদেরকে 200 বছর গোলাম বানায় রাখছে, 200 বছর না, এখনো পর্যন্ত তারা আমাদেরকে গোলাম বানায় রাখছে। আমরা যে নিজেই গোলাম হইতে চাই ভাই, আমরা নিজেরাই গোলাম হইতে চাই, ঠিক আছে? আমরা নিজেরাই গোলাম হইতে চাই, কারণ আমাদেরকে এখনো গোলাম বানিয়ে রেখেছে। বিভিন্ন সংগঠনের মাধ্যমে এখনো পর্যন্ত আমাদেরকে শাসন করে যাচ্ছে। আমরা আসলেই এখনো স্বাধীন হইনি, ঠিক আছে? বিশেষ করে বাংলাদেশ কখনোই পারবে না, কারণ এই দেশের মানুষের আবেগ এত বেশি, এদেরকে আবেগে ধ্বংস করে দিবে। তুমি আমি সকলেরই আবেগ আমাদের মারাত্মক লেভেলের, আমরা আবেগ থেকে কখনো বের হয়ে আসতে পারি না। আমাদের হার্ট হচ্ছে অনেক দুর্বল এদেশের মানুষের, কারণ এই দেশের মানুষ সহজে কঠোর কোনো পরিস্থিতির শিকার হয় না। এদেশের মানুষের জীবন অনেক সহজ, এদেশের প্রকৃতি অনেক সহজ, এই কারণে তারা হচ্ছে আমাদেরকে শাসন এই জন্যই করতে পেরেছে, সহজ সরলতার জন্য। এখনো পর্যন্ত শাসন করে যাচ্ছে, ভবিষ্যতেও করতেই থাকবে। এবং তারা যাওয়ার আগে
যেই জিনিসগুলো প্ল্যান করে করে সৃষ্টি করে দিয়ে গেছে, এই যে আমাদের মধ্যে হিন্দু মুসলিম বিরোধ, বিভিন্ন ধর্মের মানে দ্বিজাতি তত্ত্ব থেকে শুরু করে দেশটা ভাগ করা, এরপর হচ্ছে বিভিন্ন ছোটোখাটো বিষয় নিয়ে আমাদের মধ্যে ঝামেলা, তারপর আবেগপ্রবণতা, এই জিনিসগুলো যারা সৃষ্টি করে, ওরা ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করে দিয়ে গেছে যাতে করে কখনোই আমরা এক হতে না পারি। আর আমরা এক যখনই হতে পারবো না, আমাদের মধ্যে সংঘাত তৈরি হবে, তখনই তাদের এই সংগঠনগুলোর কাছে আমাদেরকে যাইতে হবে, আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে আক্রমণ করবে, আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে সাহায্য করেন। ঠিক আছে ঠিক আছে, তোমাদেরকে আমি সাহায্য করবো, অস্ত্র দিব, অর্থ দিব, জনবল দিব, তোমরা আমাদের জন্য এটা এটা দাও। এভাবে ঔপনিবেশিক সংঘাতটা এভাবেই তৈরি হয়েছে। এটাই হলো কথা। তো এটাই ছিল তোমাদের আজকের ক্লাস। আমি জানি না তোমাদেরকে কতটা হেল্প করতে পেরেছি, তবে আমি আমার সবটা দিয়ে চেষ্টা করেছি এবং প্রত্যেকটা জায়গা থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে সেটাও কিন্তু তোমাদের সিকিউ স্পেশাল দিয়ে আমি তোমাদেরকে দেখাই দিয়েছি। এবং আমার এই স্লাইডটা যদি তুমি পড়ে এখান থেকে MCQ 100% কমন পাওয়া, এটা একদম নিশ্চিত। আর তোমার যদি মনে হয় যে আপুর এই ধরনের সবগুলা মানে অধ্যায়ের সব ধরনের টোটালি ক্লাস আমাদের দরকার, তাহলে কিন্তু তোমরা প্রি বুকিং করা শুরু করে দিবা এবং আমাদের FRB 4.0 যে কোর্সটা আছে এই কোর্সটাতে অবশ্যই ভর্তি হয়ে যাবা। এটা শুধু আমি 26 ব্যাচেদের জন্য বলছি না, 27 ব্যাচেদের জন্যও বলছি। কেন বলছি? কারণ আমি গত বছর এই যে তাজরিন, তারপর হচ্ছে আরও কিছু কিছু স্টুডেন্ট আছে, এরা হচ্ছে গত বছর থেকে আমার স্টুডেন্ট এবং আমার সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। আমি হয়তোবা এমন কোনো সপ্তাহ পার করিনি যে সপ্তাহে 2 দিন আমার তাজরিনের সাথে কথা হয়নি। হ্যাঁ, আমার এমনও দিন গেছে, মানে এমনও দিন যায় যে হচ্ছে মানে আমার কিছু কিছু স্টুডেন্ট আছে এরকম, আমি নামগুলো এখনও মানে করতে পারছি না, কিন্তু হচ্ছে ওদের মনে হয় রাতের বেলা আমাকে SMS না দিলে ওদের ঘুম ধরে না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, কথা হইতেছে যে তোমরা যে কোনো ব্যাচে এখানে কিন্তু অ্যাটেন্ড করতে পারো, তোমাদের জন্যই ভালো হবে। এরপর কি, আর যদি আগে ভাগে যারা অ্যাটেন্ড হয় তাদের জন্য একটা সুবিধা হইতেছে এরকম যে ওরা কিন্তু আমাদের প্রতিষ্ঠানের নজরে বেশি আসে, যে 2 বছর ধরে পড়তেছে একটা স্টুডেন্ট, ওদের ফ্যাসিলিটিস ওদেরকে বেশি দেওয়া হয়। এই ব্যাচের হচ্ছে ভর্তি শুরু হবে 24 তারিখ থেকে, এটা সকলেই জানো। এখন কিন্তু প্রি বুকিং চলতেছে, এখন প্রি বুকিং করে নাও এবং তোমাদের 24 তারিখ থেকে তোমাদের ভর্তিটা শুরু হবে এবং হচ্ছে ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস হবে 12 আই মিন তোমাদের সামনের মাসের 12 তারিখে ওরিয়েন্টেশন ক্লাসটা হয়ে যাবে, মানে একদম শুরু ক্লাস। যে ব্যাচের হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস হবে এটা, আর ব্যাচের শুরু ক্লাস হবে 20 তারিখ থেকে। আই মিন তোমাদের হচ্ছে সামনের মাসের এই সময় থেকে তোমাদের এই এটা শুরু হয়ে যাবে। তোমার শীতের ছুটি উপভোগ করবা, পিঠা খাবার, ক্লাস করবা, এরকম। এরপর হচ্ছে এই কোর্সে কী কী থাকবে তোমরা সকলেই প্রত্যেকেই জানো যে এই কোর্সে কী কী থাকবে, এটা নতুন করে কিচ্ছু বলার নাই। আর হচ্ছে তোমাদের কোর্সের যদি আমি কোর্স ফিটা বলি, সেটা হচ্ছে বাংলা, ইংলিশ এবং ICTর মানে টাকা পয়সা ম্যানেজ তো করতে হবে, তাই না? টাকা পয়সা ম্যানেজ করার জন্য যে বিষয়টা তোমাদের মাথায় নিতে হবে সেটা হচ্ছে বাংলা, ইংলিশ, ICT, এই তিনটা যদি তুমি একসাথে নাও তাহলে প্রথমে 1000 জন তোমরা এখানে 50% ডিসকাউন্ট পেয়ে যাবা এবং পরবর্তী সবাই 40% ডিসকাউন্ট পাবা। আর কম্পালসারি যেসব আছে, যেমন কম্পালসারি বলতে যদি একটা করে যদি তুমি নিতে চাও তাহলে ওখানেও তুমি 1250 টাকায় যে কোনো একটা সাবজেক্টে ভর্তি হয়ে যেতে পারবে, বাংলা, ইংরেজি, ICT যে কোনো একটাতে। এরপর হচ্ছে গ্রুপ সাবজেক্ট যেসব আছে বা ইন্ডিভিজুয়াল গ্রুপ সাবজেক্ট, যেমন তোমার যদি বলি যে আমার শুধু ঈশ্বরদাপুর কাজ ভালো লাগে, আমি শুধু ইতিহাস নিব, তাহলে তুমি ইতিহাসে এখানে অ্যাড হয়ে যেতে পারো। শুধু একটা সাবজেক্ট যদি নিতে চাও তাহলে তুমি প্রথমে 1000 জনের মধ্যে থাকলে 50% ডিসকাউন্ট পাবা, পরবর্তীতে 40% ডিসকাউন্ট পাবা। তখন তোমাকে কি করতে হবে, মাত্র 1500 টাকায় ওখানে ভর্তি হতে হবে। আর গ্রুপ সাবজেক্ট তুমি যদি 4টাই নিতে চাও, তোমার 4টা সাবজেক্টই তুমি এই সুন্দর সুন্দর ক্লাসগুলো করবা, সব ধরনের সাজেশন নিয়ে নিবা এবং পরীক্ষার আগ মুহূর্তে সব ধরনের সাজেশন, বুঝতে পারতেছো কতটা গুরুত্বপূর্ণ। তো সেটা যদি তুমি চাও তাহলে এখানে 2050 টাকায় ভর্তি হয়ে যেতে পারবে এবং পরবর্তীতে মনে করো যে 3000 টাকায় তোমাকে ভর্তি হতে হবে। আর তুমি যদি সবগুলো 7টা সাবজেক্টই নিয়ে নিতে চাও তাহলে এখানে 1000 জন স্টুডেন্টের মধ্যে তুমি হচ্ছে 1000 জনের মধ্যে থাকলে 60% ডিসকাউন্টে 3800 টাকায় ভর্তি হয়ে যেতে পারবে এবং পরবর্তী সবার জন্য এটা হচ্ছে 4275 টাকায় ভর্তি হতে হবে। ঠিক আছে? তো আজকে যারা যারা নোট করেছো তারা অবশ্যই 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 গ্রুপে পোস্ট করবা, সাথে তোমাদের যেই হ্যান্ড নোটগুলো রয়েছে সেগুলো আমাকে যদি দিতে চাও তাহলে অবশ্যই আমার পেজে নক করতে পারো। আর ভাই, আরেকটা কথা তোমাদেরকে বলে দেই, যেটা আসলে
আমি 2-3 দিন ধরে ফেস করতেছি, সেটা হচ্ছে যে তোমাদের প্রত্যেকের এই ধরনের SMS। তোমরা পড়াশোনার কথা বাদ দিয়ে মনে করো যে ডিসকাউন্টের জন্য আমাকে করতেছো। তোমাদেরকে বলে দেই যে ডিসকাউন্টের কথা বা তোমাদের পারিবারিক ঝামেলার কথা এগুলো আমাকে না বললে, আসলে এই সমস্যাগুলো বনি ভাইকে বলাটা বেশি বেটার। তোমরা বনি ভাইয়ের সাথে যোগাযোগ করো, যদি তোমাদের কোনো পারিবারিক সমস্যা থাকে তাহলে এটা বনি ভাইয়ের সাথে আলোচনা করো। এটা আসলে আমি বা আমাদের অন্য কোনো টিচারের এই ধরনের কথা তাদেরকে বলে কোনো লাভ হবে না। মূলত এটা বনি ভাইকে বলাটাই বেটার। আর তোমাদের আর কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারো, আর যদি কোশ্চেন না থাকে তাহলে সকলকে বিদায় জানাতে চাই। এবং পরের ক্লাসে অবশ্যই ক্লাসে অ্যাড থাকবা, এবং আমার এই হ্যান্ড নোটগুলো অবশ্যই পোস্ট করে দেবা, ঠিক আছে? তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাস অনেক গুরুত্বপূর্ণ ক্লাস, শিল্প বিপ্লবের থেকে ওই ক্লাসটা আরও বেশি গুরুত্বপূর্ণ, এটা তোমরা সকলেই জানো। তো সবাই সেই ক্লাসে অ্যাড থাকবা। তো সকলকে আসসালামু আলাইকুম।